তো আসেন আমরা হচ্ছে আমাদের পরের টাইপ থেকে শুরু করি। আমাদের হচ্ছে আজকে টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4 এ ছিল হচ্ছে এই টাইপটা। এটা এমসিকিউ এর জন্য বলেন বা রিটেনের জন্য বলেন, দুইটা ফরম্যাটের জন্য এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এই টাইপটা নিজেই একটা সূত্র, এটা আগে একটু তুলে নেন, তারপর আমরা জিনিসটা ব্যাখ্যা করতেছি। আগে জিনিসটা একটু তোলেন, তারপরে ব্যাখ্যা করতেছি। জিএফ বলতে এটা নিজেই সূত্র, ও নিজেই হচ্ছে সূত্র। লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এই ফরম্যাটে যদি থাকে তাহলে অ্যান্সার হবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই সূত্রটার প্রমাণ এর আগে অনেক আসতো পরীক্ষায়, কিন্তু শর্ট সিলেবাসে যেহেতু দ্বিপদী বিস্তৃতি ছিল না, শর্ট সিলেবাসে দ্বিপদী বিস্তৃতি না থাকার কারণে রিসেন্ট শর্ট সিলেবাসে এই প্রমাণটা খুব বেশি একটা আসতে দেখা যায় নাই। তো প্রমাণ নিয়ে আপাতত আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে যে সূত্র দিয়ে অঙ্কগুলা করতে পারি কিনা। রিটেনে আসুক বা এমসিকিউতে আসুক, যেই ফরম্যাটে আসুক না কেন, প্রথমে রিটেন ফরম্যাটের জন্য দেখাই দিব, এরপর এমসিকিউতে আসলে কি করব সেটা দেখাবো। দেখেন এই অঙ্কের ইম্পর্টেন্স কত, এই যে আশেপাশে যে সাল লেখা আছে এই সাল দেখেই বুঝতেছেন যে এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আসেন আমরা 1 নাম্বার অঙ্কটা একটু করে ফেলাই। 1 নাম্বার অঙ্কটার পরে এখানে হ্যাঁ এরকম আমাদের আরো কয়েকটা অঙ্ক আছে, এরপর আমরা জেনারেল ফরম্যাটটা দেখবো। আচ্ছা তো দেখেন 1 নাম্বার অঙ্কটার মধ্যে যেই জিনিসটা বলছে, আপনি যদি সূত্রের সাথে মিলান, সূত্রের মধ্যে দেখেন তো এখানে কি ছিল, লিমিট এক্স টেন্ডস টু কত দেওয়া ছিল, এ। লিমিট এক্স টেন্ডস টু দেওয়া ছিল হচ্ছে এ, উপরে ছিল এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, নিচে আছে এক্স মাইনাস এ। ঠিক আছে, এখন দেখেন তো ভাইয়া, আমারে যেই জিনিসটা প্রমাণ করতে বলছে বা যেই জিনিসের লিমিটিং ভ্যালু বের করতে বলছে, ওই লিমিটিং ভ্যালুর মধ্যে নিচে কি শুধুমাত্র এক্স বা শুধুমাত্র এ এরকম কোনো কিছু আছে? নিচে কত আছে? রুট ওভার এক্স আর হচ্ছে রুট ওভার এ। তাহলে আসেন আমরা একটা কাজ করি, জিনিসটাকে একটু সুন্দর মতো সাজায় গুছায় লিখি। দেখেন তো ভাইয়া, এই জিনিসটাকে যদি আমি এমনে লিখি, লিমিট রুট ওভার এক্স টেন্ডস টু রুট ওভার এ, উপরে লিখলাম রুট ওভার এক্স হোল টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার এ হোল টু দি পাওয়ার 5, আর নিচে তো রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ ছিলই। দেখেন একটু সাজায় গুছায় লিখছি, একটু চেহারাটা চেঞ্জ করে লিখছি। চেহারা চেঞ্জ করার একটা মহৎ উদ্দেশ্য আছে, আসলে একটা মহৎ উদ্দেশ্য আছে। মহৎ উদ্দেশ্যটা কি বলেন তো? সূত্রের সাথে মিলানো, সূত্রের সাথে মিলানো। এই যে একটু সূত্রের দিকে তাকান, সূত্রে কি এক্স মাইনাস এ ছিল? নিচে কত ছিল? নিচে ছিল এক্স মাইনাস এ, উপরেও এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ছিল। বাট আমার অঙ্কের মধ্যে কি নিচে শুধুমাত্র এক্স শুধুমাত্র এ আছে? অঙ্কের মধ্যে কত আছে? রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ আছে। তার জন্য আমরা যেই কাজটা করছি, দেখেন টেন্স টু মানে কি? টেন্স টু মানে কি? কাছাকাছি জিনিস না? কাছাকাছি বললেই তো টেন্স টু বোঝায়। টেন্স টু এর দুই পাশেই যদি আমি রুট করে দিই তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। ধরেন আমি আপনাকে বললাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে বোথ সাইডে রুট করে আপনি এক্স এর ভ্যালু কত বলেন? এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 2, তাই না? বোথ সাইডে রুট করে দিলেও তো কারো কোনো ঝামেলা আসে না, ইকুয়েশনের বোথ সাইডে রুট করা যায়। টেন্স টু চিহ্নের বোথ সাইডেও আমি চাইলে এরকম রুট ওভার চিহ্ন দিতে পারবো। ঠিক আছে, এখন দেখেন তো সূত্রের সাথে চেহারা মিলে কিনা বলেন। হ্যাঁ হ্যাঁ, এইটা এই যে রুট ওভার এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ না? ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ আর 5 গুণ হয়ে কত বানায় ফেলাবে? এক্স টু দি পাওয়ার 5/2 বানায় ফেলাবে। ঠিক আছে, আচ্ছা তো যেহেতু চেহারা মিলতেছে, একটু খেয়াল করেন ভাইয়া, যেখানে এন থাকার কথা ছিল, দেখেন তো এন এর জায়গায় কি 5 আছে না? এন এর জায়গায় কত আছে? 5। তারপরে দেখেন সূত্রের দিকে তাকান, যেখানে এ থাকার কথা, এর জায়গায় কত আছে বলেন? রুট ওভার এ। এর জায়গায় যেখানে যেখানে এ থাকার কথা সবগুলা এর জায়গায় কত আছে? রুট ওভার এ। তাহলে আমিও সূত্রের মধ্যে এর জায়গায় কত বসাই দিব? রুট ওভার এ বসাই দিব, হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। কথা ঠিক আছে? সূত্র ছিল হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এর মানে তো আসলে কোনো কিছু ছিল না, এর জায়গায় ছিল রুট ওভার এ, তার জন্য আমি রুট ওভার এ বসাইছি। কথা কি বুঝছি? এবার বলেন 5 মাইনাস 1 করলে কত হয়? 4। রুট ওভার এ এর পাওয়ার যদি 4 হয় তাহলে সেটা কত হয়ে যাবে? স্কয়ার। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 5a স্কয়ার। এই হচ্ছে অ্যান্সার। পারবো করতে? খুবই সহজ জিনিস না? জাস্ট 2 লাইনের অঙ্ক, জাস্ট 2 লাইনের অঙ্ক। এমসিকিউ রিটেন দুইটার জন্য, এমসিকিউ রিটেন দুইটার জন্য। তাহলে আমাকে এই অঙ্কটা একটু করে দেন তো এইবার তাহলে আমাকে এই অঙ্কটা একটু করে দেন। লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। একই অঙ্ক, খালি আগের অঙ্কটার জায়গায় 5 এর জায়গায় 7 দেওয়া আছে।
আগের অঙ্কে সেম জিনিসই ছিল, খালি 5 দেওয়া ছিল, এবার হচ্ছে 7 দেওয়া আছে। ঠিক আছে, আপনি একটু চালাক হইলে আগের অঙ্কের 5 এর জায়গায় 7 বসায় অ্যান্সার বলে দিতে পারেন। ঠিক আছে, 7a কিউব আসবে, 7a কিউব, কারণ ওই যে 7 - 1 করলে 6 আসবে না, 6 √a এর পাওয়ার যদি 6 হয় তাহলে সেটা কত হয়ে যাবে, কিউব হয়ে যাবে। ঠিক আছে, 7a কিউব, x কিউব না তো, 7a কিউব। ঠিক আছে, পারবো নাকি পারবো না? পারবো, ওকে। এবার আসেন, তাহলে আমি এটা শুধুমাত্র অ্যান্সারটা লিখে দিলাম, আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, এটার অ্যান্সার আসবে হচ্ছে 7a কিউব। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন এই অঙ্কগুলোর জেনারেল ফরম্যাটটা আমরা একটু দেখা ফেলাই। যদি এমসিকিউতে আসে, তাহলে এইটার জিএফটা কি হবে? যদি এমসিকিউতে আসে তাহলে এটার জেনারেল ফরম্যাটটা কি হবে, আসেন সেই জিনিসটা একটু দেখি। ধরেন এমসিকিউতে যখন আসবে তখন আপনার কাছে ফরম্যাটটা থাকবে হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু এ। আমরা আগের অঙ্কগুলোর সাথে মিলায় দেখাবো, এটা নিয়ে টেনশন নাই, আগে জেনারেল ফরম্যাটটা একটু লেখা ফেলান, তারপরে জিনিসটা মিলায় দেখাইতেছি। x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এই ফরম্যাটে থাকবে। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু এ, উপরে থাকবে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n, নিচে থাকবে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। ঠিক আছে, এই ফরম্যাটে যদি অঙ্ক থাকে তাহলে আপনি ডিরেক্ট অ্যান্সার বসায় ফেলাবেন m/n ইনটু a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, এই ফরম্যাটে অঙ্ক থাকলে ডিরেক্ট অ্যান্সার বসায় ফেলাবেন m/n ইনটু a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, যেমন আগের অঙ্কটার সাথে যদি আমরা একটু অ্যান্সার মিলায় দেখাই, দেখেন ধরেন 1 নাম্বার অঙ্কটা আমরা যেটা করছিলাম, 1 নাম্বার অঙ্কটা এরকম ছিল, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2, আর নিচে ছিল হচ্ছে √x মাইনাস √a। দেখেন তো এই টাইপ নাম্বার 4 এর আমরা যে 1 নাম্বার অঙ্কটা করছিলাম, টাইপ নাম্বার 4 এর 1 নাম্বার অঙ্ক কি ভাইয়া এটা ছিল না? 1 নাম্বার অঙ্ক এটা ছিল। আচ্ছা, এখন একটু জেনারেল ফরম্যাটের সাথে মিলান তো, লিমিট x টেন্ডস টু a আছে কিনা? আছে। উপরে থাকার কথা x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, তাহলে দেখেন x এর মাথায় পাওয়ার কত আছে? 5/2। a এর মাথায়ও পাওয়ার কত আছে? 5/2। নিচে দেখেন তো x টু দি পাওয়ার n থাকার কথা, x টু দি পাওয়ার n, নিচে x টু দি পাওয়ার হাফ আছে না? মনে মনে √x মানে কি? √x মানে কি x টু দি পাওয়ার হাফ না? √x মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। এখানেও দেখেন তো a টু দি পাওয়ার হাফ আছে কিনা? আছে। এই ফরম্যাটের সাথে চেহারা মিলতেছে কিনা? মিলতেছে। তাহলে অ্যান্সার বসান। অ্যান্সার কি বসানোর কথা ছিল বলেন? উপরে m এর ভ্যালু হচ্ছে ভাইয়া কত? 5/2। n এর ভ্যালু হচ্ছে হাফ। a টু দি পাওয়ার m মাইনাস n, m মানে হচ্ছে 5/2 আর a মানে হচ্ছে হাফ। দেখেন তো আমি যদি জেনারেল ফরম্যাট বসাইলে কি এইটাই আসা উচিত না? উপরে m এর ভ্যালু বসাবো, নিচে কার ভ্যালু? n এর ভ্যালু। m এর জায়গায় কত আছে? 5/2, n এর জায়গায় কত আছে? হাফ। ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার কত হবে? m মাইনাস n, তার মানে 5/2 মাইনাস হাফ। তাহলে এবার বলেন নিচে 2 আর 2 কাইটা চলে যায়, কত থাকে? 5। এখানে 5/2 এর থেকে যদি হাফ বাদ যায় তাহলে বলেন তো কত থাকবে? 5/2 মানে কত? 2.5। 2.5 থেকে 0.5 বাদ গেলে কত থাকে? 2 থাকে না? ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 5a স্কয়ার। রিটেনের জন্য যখন করছিলাম তখনও কি অ্যান্সার 5a স্কয়ারই আসছিল না? বাট ওখানে অঙ্কটার একটু সাজায় নেওয়া লাগছিল, এখানে আমরা ডিরেক্ট অঙ্কের অ্যান্সার বসাই দিতেছি। ঠিক আছে, এখানে ডিরেক্ট অঙ্কের অ্যান্সার বসাই দিতেছি। তাহলে এবার আমাকে একটা অঙ্ক একটু করে দেন তো। ধরেন এমসিকিউতে এরকম কোন একটা ম্যাথ আসলো, লিমিট x টেন্ডস টু 2, x টু দি পাওয়ার 7/2 মাইনাস 2 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই √x মাইনাস √2। মুখে মুখে অ্যান্সার বলে ফেলাবো। যেখানে m থাকার কথা, m এর জায়গায় কত আছে? 7/2। m এর জায়গায় আছে কত? m এর জায়গায় আছে হচ্ছে 7/2। যেখানে n থাকার কথা, n এর জায়গায় কত আছে বলেন? হাফ। তাহলে উপরে বসবে 7/2, নিচে বসবে হচ্ছে হাফ। a মানে কত? a মানে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে 2, a মানে হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে 2। পাওয়ার হিসাবে কত বসবে? পাওয়ার হিসাবে বসবে হচ্ছে 7/2 মাইনাস হাফ, তাই তো? তাহলে এবার বলেন এখানে 7 থাকে,
আর এখানে 2 টু দি পাওয়ার 3 থাকে না ভাইয়া, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 2 কিউব মানে কত 8, 8 এর সাথে যদি আমি 7 গুণ করি তাহলে 7 8 কত হইতেছে 56, 56 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এমসিকিউ তে যখন আসবে আপনার কি এই অঙ্ক করতে 1 সেকেন্ডের বেশি টাইম লাগা উচিত? এই অঙ্ক করতে তো 1 সেকেন্ডের বেশি টাইম লাগা উচিত না, পারবো করতে? আচ্ছা, এবারে আসেন তারপরেরটাতে যাই। এবারে আসেন পরেরটা, টাইপ 5। টাইপ 5 এর নাম লিখবেন হচ্ছে অসীম সীমা। এইটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বা ভার্সিটি এমসিকিউ গুলাতে এই অঙ্কগুলা সবচেয়ে বেশি আসে। অসীম সীমা, দেখেন অসীম সীমার অঙ্ক চিনবো কেমনে? অসীম সীমার অঙ্ক চেনার ওয়ে হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকবে। লিমিট এক্সটেন্ডস টু কত দেওয়া থাকবে? ইনফিনিটি। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকবে, ঠিক আছে? লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। তাহলে অঙ্কটা তুলে ফেলান, এই যে এটা দেওয়া আছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 1, আর নিচে আছে হচ্ছে 3x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 2x। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস একটু খেয়াল করেন যে আমি অঙ্ক দেখা চিনবো কেমনে যে এটা অসীম সীমার মধ্যে আছে? অঙ্ক দেখা চেনার ওয়ে হচ্ছে ভাইয়া যে এখানে এক্সটেন্ডস টু ইনফিনিটি থাকবে, এটা তো ডেফিনেটলি 1 নাম্বার ওয়ে, যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি থাকবে, এইটুকু দেখা তো আমি বুঝবো। ঠিক আছে, আর আরেকটা ওয়ে হচ্ছে উপরেও দেখেন তো ভাইয়া একটা বহুপদী আছে কিনা, একটা বহুপদী আছে, নিচেও দেখেন তো একটা বহুপদী আছে কিনা, বহুপদী আছে। তার মানে অঙ্কগুলা কোন ফরম্যাটে থাকবে? অঙ্কগুলা থাকবে হচ্ছে বহুপদী বাই বহুপদী ফরম্যাটে। ঠিক আছে, প্যাচ লাগায়েন না ভাইয়া। দেখেন আমি আপনাদের একটু কনফিউশন ক্লিয়ার করে দেই। আপনাদের মনে হইতে পারে যে ভাই এর আগেও তো আপনি এরকম একটা জিনিস শিখাইছিলেন, বহুপদী বাই বহুপদী। এই যে দেখেন তো এখানেও আমি শিখাইছিলাম কিনা যে অঙ্ক কোন ফরম্যাটে থাকবে, বহুপদী বাই বহুপদী ফরম্যাটে থাকবে। কিন্তু এখানে কি এক্সটেন্ডস টু ইনফিনিটি ছিল? এক্সটেন্ডস টু তো ইনফিনিটি ছিল না, এক্সটেন্ডস টু যে কোনো একটা সংখ্যা থাকতো। বাট এই ফরম্যাটের জন্য আইসা বহুপদী বাই বহুপদী ফরম্যাটে থাকবে আর এক্সটেন্ডস টু কত থাকবে? ইনফিনিটি। বহুপদী বাই বহুপদী ফরম্যাটে থাকবে, এক্সটেন্ডস টু ইনফিনিটি থাকবে। ঠিক আছে, এইটুকু দেখা বুঝবো যে এটা কোন টাইপে পড়ে আছে, টাইপ 5 এ পড়ে আছে। ঠিক আছে, তাহলে আসেন এই প্রবলেমগুলো একটু সলভ করি। দেখেন এই টাইপের অঙ্ক যদি আপনি পরীক্ষায় পান, আপনার কাজ হচ্ছে ভাইয়া উপরে নিচে মিলায়া এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে বলেন তো? 4। মানে উপরের বহুপদীর মাত্রা হচ্ছে 4, নিচের বহুপদীর মাত্রাও কত? 4। একটা বহুপদীর সর্বোচ্চ পাওয়ারকে কি বলে? মাত্রা বলে। মনে আছে না? খায় ফেলাইছেন, মনে আছে? আচ্ছা, সো বহুপদীর সর্বোচ্চ পাওয়ার সেটা হচ্ছে আমাদের মাত্রা। তাহলে উপরের বহুপদীর মাত্রা কত? 4, নিচের বহুপদীর মাত্রাও কত? 4। তাহলে আপনার কাজ যেটা সেটা হচ্ছে সবগুলা টার্মকে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করা। এই ফরম্যাটের অঙ্ক থাকলেই আপনার কাজ হচ্ছে সর্বোচ্চ পাওয়ার দ্বারা উপরে নিচে ভাগ করব। যেমন এই অঙ্কের ক্ষেত্রে x টু দি পাওয়ার 4 হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, এই অঙ্কের ক্ষেত্রে উপরে নিচে মিলায় x টু দি পাওয়ার 4 হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। এর জন্য আমি কত দিয়ে ভাগ করতেছি? x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, আপনারা যখন করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, যেমন পরের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমি এরকম প্রত্যেকটা টার্ম ভাগ করে দেখাবো না। পরের অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা টার্ম ভাগ করে দেখাবো না। আপনি এখন এই অঙ্কটা প্রথমবার করতেছেন, এর জন্য আমি ভাগ করে করে দেখাইতেছি। ঠিক আছে, বুঝি নাই? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 1/3। অ্যান্সার পরে বসাইতেছি। দেখেন কাটাকাটি করার কারণে কি হইতেছে বলেন তো ভাইয়া? লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এইটুকু ঠিকঠাক থাকলো। x টু দি পাওয়ার 4 কে যদি x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করেন তাহলে অ্যান্সার কত? 1। x স্কয়ার কে যদি x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করেন তাহলে নিচে একটা x স্কয়ার থাকবে, আর লাস্টে কত আছে? লাস্টে আছে হচ্ছে একটা x টু দি পাওয়ার 4। সিমিলারলি নিচে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে একটা 3 থাকে, একটা 1/x থাকে, তারপর একটা -2 ডিভাইডেড বাই x কিউব থাকে। দেখেন এই ঘটনা ঘটে কিনা। ঠিক আছে, উপরে নিচের সর্বোচ্চ পাওয়ার দিয়ে আমরা উপরে নিচের সবগুলা টার্মকে ভাগ করে দিছি, সর্বোচ্চ পাওয়ার দিয়ে উপরে নিচে ভাগ করে দিছি। ঠিক আছে, এখন একটা কথা আমাকে বলেন ভাইয়া,
এই জিনিসটা আপনারা ছোটবেলার থেকে শিখে আসছেন 1/0 এটা মানে হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। যদিও আমরা এর আগের ক্লাসে আপনাদের এই কনফিউশন ক্লিয়ার করে আসছিলাম, আমরা বলছিলাম যে 1/0 মানে প্লাস মাইনাস ইনফিনিটি। দেখেন 1/0 মানে কিন্তু প্লাস ইনফিনিটিও হইতে পারে আবার মাইনাস ইনফিনিটিও হইতে পারে, তাই না? দুইটা ভ্যালুই হওয়া পসিবল, বাট আমরা এখানে কনসিডার করে নিলাম যে 1/0 মানে ইনফিনিটি, ঠিক আছে। আমরা হিসাবের সুবিধার জন্য এখানে কনসিডার করে নিলাম 1/0 মানে ইনফিনিটি। বেসিক্যালি 1/0 মানে ইনফিনিটি না, প্লাস মাইনাস ইনফিনিটি হওয়ার কথা আমরা ধরে নিলাম যে ইনফিনিটি। বোথ সাইডে যদি আমি উল্টাই দেই তাহলে দেখেন তো 1/∞ মানে কি ভাইয়া 0 হয়ে যাবে না? সাইড চেঞ্জ করেন, একান্তরকরণ যেটা শিখে আসছিলাম যে 0টারে পাঠাই দিব এই সাইডে, ইনফিনিটিটারে পাঠাই দিব কোন জায়গায়? নিচে। তাহলে 1/∞ মানে কত হয়ে যাবে? 0। 1/∞ মানে কত হয়ে যাইতেছে? 0। তাহলে আপনি একটা কাজ করেন তো ভাই, আপনি যদি ভ্যালুগুলা বসায় দেন, ভ্যালু বসাই দিলে এখানে কি ইনফিনিটির স্কয়ার বসবে না? ভ্যালু বসাই দিলে ওখানে কি বসবে? ইনফিনিটির স্কয়ার। ইনফিনিটির স্কয়ার মানে কি? ইনফিনিটি। তো আমার কাছে মনে করে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার স্কয়ার করলে নাম্বারটা কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আমি যদি ইনফিনিটিকে স্কয়ার করি, ইনফিনিটিকে স্কয়ার করলে সেটাও কি পাওয়া যাবে? একটা ইনফিনিটি পাওয়া যাবে। সামথিং বাই ইনফিনিটি, এই টার্মটুকু 0 হবে না কি হবে না? হবে। সিমিলারলি এই টার্মটাও কি ভাইয়া 0 হয়ে যাবে না? কারণ ইনফিনিটি টু দি পাওয়ার 4 সেটাও কত হবে? ইনফিনিটি। 1/∞ মানে কত? 0। সিমিলারলি এই টার্মটাও কত হয়ে যাবে? 0। এই টার্মটাও কত হয়ে যাবে? 0। তাহলে উপর থেকে আমার কাছে কত থাকবে? উপরে থাকবে একটা 1, নিচে থাকবে একটা 3। তাহলে অ্যান্সার কত হবে বলেন? 1/3। ঠিক আছে। লাল সবুজের বাংলাদেশ হয়ে গেছে, এই কালার কম্বিনেশনটা আসলে হুটহাট করে হয়ে গেছে। ঠিক আছে, পারবো নাকি পারবো না? ওকে, সহজ জিনিস, একেবারেই সহজ জিনিস। আচ্ছা, এটা যদি পারেন তাহলে আমাকে এই অঙ্কটা একটু করে দেন। এটা বুয়েট পরীক্ষা 9-10 সালে আসছিল। আচ্ছা, আমাদের এখানে কিন্তু সবগুলা সাল আসলে লেখা নাই, কারণ সবগুলা সাল লেখা এটা আসলে কোয়াইট ইম্পসিবল। মানে আমরা টাইপ ধরে ধরে হয়তো 2-4টা এক্সাম্পল করাইতেছি। এই টাইপের একটা এক্সাম্পল পারলেই আপনি কিন্তু বাদ বাকি অঙ্কগুলা পারবেন। যেমন আগের অঙ্কটা যদি পারে থাকেন, এই অঙ্কটাও পারা উচিত। 0 হবে অ্যান্সার। দেখেন উপরে নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3 না? উপরে নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3 আছে। তাহলে আমার কাজ কি বলেন তো? আমার কাজ হচ্ছে উপরের সবগুলা টার্মকে এক্স কিউব দিয়ে ভাগ করা। সিমিলারলি নিচের সবগুলা টার্মকেও কত দিয়ে ভাগ করতে হবে? এক্স কিউব দিয়ে। উপরের সবগুলা টার্মকে এক্স কিউব দিয়ে ভাগ করব, নিচের সবগুলা টার্মকেও কত দিয়ে ভাগ করব? এক্স কিউব দিয়ে। তাহলে দেখেন আমি আর এক্স কিউব দিয়ে ভাগ করে দেখাইতেছি না, আমি জাস্ট ভাগ করলে রেজাল্ট কি আসবে সেটা বলে দিতেছি। দেখেন তো ভাইয়া, এক্স স্কোয়ারকে যদি আপনি এক্স কিউব দিয়ে ভাগ করেন তাহলে কি একটা 1/x থাকে না? তারপরে এক্স কে যদি এক্স কিউব দিয়ে ভাগ করেন তাহলে কি থাকবে? 1/x স্কোয়ার। নিচেরটাকে ভাগ করলে থাকবে একটা 4 মাইনাস দিয়ে 1/x কিউব। দেখেন ঘটনা এরকম ঘটবে কিনা। এক্স কিউব দিয়ে আমি উপরে নিচে ভাগ করে দিলাম, সিস্টেম যেটা শিখছি, এক্স কিউব দিয়ে উপরে নিচে ভাগ করে দিলাম। এবার দেখেন তো ভাইয়া, এক্স এর জায়গায় যদি আমি মান বসাই দেই, উপরের পুরা টার্মটাই 0 হয়ে যায় না? উপরে কি কেউ বাইচা থাকে? উপরে কেউই থাকে না। উপরের পুরা টার্মটা হয়ে যায় 0, আর নিচে লিমিট বসাইলে নিচে একটা কি থাকবে? 4 থাকবে না? নিচে লিমিট বসাইলে নিচে কি থাকবে? একটা 4 থাকবে। এখন বলেন ভাইয়া 0/4 যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ, সরি 0 কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আপনার পরীক্ষার নাম্বার। ঠিক আছে, পরীক্ষায় অনেকদিন ধরে আপনাদের পরীক্ষা নেওয়া হয় না, সো পরীক্ষায় তো এই নাম্বার মাঝে মধ্যেই আসে। পারবেন করতে? ওকে, এইবার আসেন, 0টা আসলো কোত্থেকে? অঙ্কের মধ্যে তো পান। আচ্ছা, এবার আসেন তাহলে জেনারেল ফরম্যাটটা লেখা ফেলান। আমরা বিগত যে 2টা অঙ্ক করলাম, বিগত 2টা অঙ্কের উপর এক্সপেরিমেন্ট করে আমরা হচ্ছে জেনারেল ফরম্যাটটা লিখবো। লেখেন জিএফ, দেখছেন? লেখেন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এর ক্ষেত্রে উপরে নিচে মিলিয়ে, উপরে নিচে মিলিয়ে এক্স এর, উপরে নিচে মিলিয়ে এক্স এর সর্বোচ্চ পাওয়ার এর
সহগের অনুপাত হবে অ্যান্সার। এক্স এর সর্বোচ্চ পাওয়ার এর সহগের অনুপাত হবে অ্যান্সার। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির ক্ষেত্রে উপরে নিচে মিলিয়ে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত হবে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কথা, এটা যখন এমসিকিউতে আসবে ধুপধাপ করে দাগায় ফেলাইতে পারবো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এর ক্ষেত্রে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত হবে অ্যান্সার। উপরে নিচে মিলিয়ে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত হবে অ্যান্সার। লিখছেন? তাহলে আসেন একটু চেক করি তো অ্যান্সারটা ঠিক আছে কিনা। আসেন একটু চেক করি। দেখেন, এদিকে দেখেন, এখানে যে বহুপদীগুলো আমার কাছে দেওয়া ছিল, এই বহুপদীর মধ্যে উপরে নিচে মিলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 4। উপরে নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 4ই আছে। পাওয়ার কি 4 এর বেশি এখানে কোথাও আছে? নাই। আচ্ছা, উপরের এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত ভাইয়া? দেখেন তো 1 না? 1। নিচের এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত ভাইয়া? 3। অ্যান্সারটা দেখেন তো 1/3 আসছে কিনা? অ্যান্সারটা 1/3 আসছে না? উপরের এক্স টু দি পাওয়ার 4 এর সহগ 1, নিচের এক্স টু দি পাওয়ার 4 এর সহগ 3। অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে হচ্ছে 1/3। এবার একটু চেক করেন তো পরের অঙ্কটার ক্ষেত্রে। পরের অঙ্কটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে অসীম সীমার মধ্যেই পড়ে আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে। উপরে নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত ভাইয়া? উপরে নিচে মিলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3। এখন কথা হচ্ছে উপরে কি কোনো এক্স টু দি পাওয়ার 3 আছে? নাই। উপরে যদি এক্স টু দি পাওয়ার 3 না থাকে তাহলে মনে মনে একটা 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 আছে কিনা? 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। তাহলে উপরের এক্স টু দি পাওয়ার 3 এর সহগ কত? 0। আর নিচের এক্স টু দি পাওয়ার 3 এর সহগ কত? 4। অ্যান্সারটা দেখেন তো, ওই যে 0/4 মানে 0ই আসছিল কিনা? কথা বুঝছি। এখন ধরেন আমি আপনারে এরকম একটা অঙ্ক করতে দিলাম, এই অঙ্কগুলো তো আইসে গেছে, এই সেম অঙ্কটাই হচ্ছে করতে দিলাম। সেম অঙ্কটাই ধরেন এরকম কোন একটা কিছু করতে দিলাম যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 2024 মাইনাস এক্স টু দি পাওয়ার 2025 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 2019 প্লাস এক্স টু দি পাওয়ার 2020। ঠিক আছে। আচ্ছা, এই যে নাইমুল হচ্ছে বলছে 1971 দিতে, তো আমরা একটারে 1971 দিয়ে দিই, যে কোনো এক। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা দিলাম 1971 আর একটা দিলাম 1975। এবার খুশি? একটা হচ্ছে 1971 আর একটা হচ্ছে 1975। ঠিক আছে, তাহলে ইনবক্সে মেসেজ আসবে যে পোস্ট সরাও, নাইলে সমস্যা হবে। আচ্ছা দেখেন, এই টাইপের একটা অঙ্ক আমার কাছে দেওয়া থাকলো। ঠিক আছে, ধরেন এই টাইপের একটা অঙ্ক দেওয়া থাকলো, পাওয়ার বড় দেখা ভয় পাওয়ার কিছু নাই, পাওয়ার বড় দেখা ভয় পাওয়ার কিছু নাই। আপনি যেটা দেখবেন এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে কিনা? আছে। এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, থাকলো। এবার বলেন উপরে নিচে মিলায় এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2025। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2025। উপরে না হয় ভাইয়া এক্স টু দি পাওয়ার 2025 আছে, নিচে কি এক্স টু দি পাওয়ার 2025 আছে? নাই। নিচে যেহেতু এক্স টু দি পাওয়ার 2025 নাই, তাহলে নিচে এক্স টু দি পাওয়ার 2025 এর সহগ কত? 0। উপরেরটা সহগ হচ্ছে -1। উপরেরটা সহগ দেখেন, উপরে এক্স টু দি পাওয়ার 2025 এর সহগ কত? -1। নিচের এক্স টু দি পাওয়ার 2025 এর সহগ কত? 0। দেখেন তো ভাইয়া, আমরা যেই কাজটা করছি, আমরা যেই সূত্র শিখে আসছিলাম সেই সূত্র অনুযায়ী আগাইছি। সূত্র অনুযায়ী আগানোর পরে এটা কি অসংজ্ঞায়িত আকার চলে আসছে না? সামথিং বাই 0, সেটার আমরা কি বলি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত আকারের জন্য কি লিমিট এক্সিস্ট করে? না। তাহলে আমরা লিখবো সুতরাং লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে, এই অঙ্কটার অ্যান্সার হবে হচ্ছে লিমিট এক্সিস্ট করে না। কথা কি ভাইয়া বুঝছি? পারবো করতে? শিওর তো? সহজ জিনিস কিন্তু। আচ্ছা, এইটা যদি পারেন তাহলে এবার আসেন আমরা হচ্ছে আমাদের তার পরেরটাতে চলে যাই। এটাতে তো হচ্ছে লিমিট এক্সিস্ট করতেছে না, এটা নিয়ে আমাদের আর কোনো প্যারাই নেই। ওকে, সো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এর অঙ্কগুলো হবে হচ্ছে এরকম। এইবার আসেন
আচ্ছা, এবার হচ্ছে ত্রিকোণমিতি সংক্রান্ত। এখানে দেখেন বিশাল বড় সড়ো একটা লাইন লেখা আছে, এই পুরাটাই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এই পুরাটাই হচ্ছে সূত্র। আপনাদের একটু টাইম দিতেছি, আপনারা এই পুরাটাই একটু তুলে ফেলান। ঠিক আছে, আমরা এরপরে একটু ব্যাখ্যা করে দিতেছি যে এই জিনিসটা কোত্থেকে আসলো। কারো যদি প্রমাণ দেখতে মনে চায় বইয়ের থেকে দেখা নিতে পারেন, বাট প্রমাণ পরীক্ষায় আসবে না। কেমনে আসলো সেইটুকু আমরা বলে দিতেছি। ঠিক আছে, মানে প্রমাণটা হালকা পাতলা করে দিতেছি, বাট পুরা প্রমাণটা আপনার লাগবে না। ঠিক আছে, এখানে অনেকগুলা ভ্যালু দেওয়া আছে। লিমিট এক্স টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 x বাই tan x ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x। ঠিক আছে, ইনভার্সের ক্ষেত্রেও সেম কথাটা প্রযোজ্য, আবার শুধুমাত্র নরমাল ফাংশনের ক্ষেত্রেও সেম কথাটা প্রযোজ্য। দুই ক্ষেত্রেই কিন্তু সূত্রটা কাজ করে। ঠিক আছে, সূত্রটা কিন্তু দুই ক্ষেত্রেই কাজ করবে। ওই দিন কে জানি বলতেছিলেন যে আমরা যখন ওই যে সরাসরি মান নির্ণয় পড়াইতেছিলাম, কে জানি বলছিলি যে ভাই ওটার ভ্যালু 1 হবে না, তুই তো বলছিলি মনে হয়। না, তুই বলছিলি না ওইটুকুর ভ্যালু হচ্ছে 1 হবে। সো ভ্যালু 1 হবে তখনই যখন হচ্ছে x টেন্ডস টু 0 থাকবে। ঠিক আছে, ওই অঙ্কের মধ্যে তো x টেন্ডস টু 0 দেওয়া ছিল না। না, সাইন ইনভার্স x আর কোসেক x কি সেম? সাইন ইনভার্স x এর আউটপুট কি? সাইন ইনভার্স x এর আউটপুট হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাই না? আর কোসেক x এর আউটপুট কি? কোসেক x এর আউটপুট হচ্ছে দুইটা বাহুর অনুপাত। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 এই ফরম্যাটে যদি থাকে, এই ফরম্যাটে থাকলে এতগুলা রাশির ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এতগুলা রাশির ভ্যালু হচ্ছে 1। আসেন আপনারা তোলেন, সমস্যা নাই। আমি ছোট্ট করে একটা প্রমাণ একটু দেখাই দিই, একেবারে ছোট্ট করে জাস্ট একটা প্রমাণ একটু দেখাই দিতেছি। দেখেন, আপনার একেবারে প্রথম সূত্রটা কি আছে ভাইয়া বলেন তো? প্রথম সূত্রটা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, তাই না? আপনাদের প্রমাণটা তোলার দরকার না, আপনারা জাস্ট এখান থেকে দেখা রাখেন, এইটুকু দেখলেই মনে থাকবে, সমস্যা নেই। দেখেন, আবার একটা কথা বলেন যে সাইনের পরে সব সময় কি বসবে? একটা অ্যাঙ্গেল বসবে না? সাইনের পরে ডেফিনেটলি একটা কি বসাইতে হবে? অ্যাঙ্গেলই তো বসাইতে হবে, তাই না? আপনারা অ্যাঙ্গেলের জায়গায় আবার অ্যাঞ্জেল লেখা দিয়ে আইসেন না। ঠিক আছে, আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে এরকম অনেক ফেক আইডি খুলতো পোলাপান, বুঝছিস, যে অ্যাঞ্জেল সাদিয়া, তারপর হচ্ছে অ্যাঞ্জেল অমুক, অ্যাঞ্জেল তমুক। ঠিক আছে, তো এই ই এর মানে ইটারে কোন জায়গায় বসাবেন? একটা হচ্ছে অ্যাঙ্গেল আর একটা হচ্ছে অ্যাঞ্জেল। ঠিক আছে, সো দুইটার মধ্যে একটু পার্থক্য দেখা রাখেন। আচ্ছা, সো দেখেন, সাইনের পরে বা ট্যানের পরে ডেফিনেটলি কি বসাইতে হবে? একটা অ্যাঙ্গেল বসাইতে হবে। একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, এই অ্যাঙ্গেলটার ভ্যালু টেন্ডস টু কত বলা আছে? টেন্ডস টু 0, মানে 0-র কাছাকাছি, 0 কিন্তু না। অ্যাঙ্গেলটার ভ্যালু টেন্ডস টু কত বলা? 0 বলা। আচ্ছা, তাহলে দেখেন, আমি এরকম পিচ্চিয়ে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করলাম, যেই সমকোণী ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাপেক্ষ কোণ। দেখেন, মানে যদি অ্যাঙ্গেলটা আরো ছোট করা যাইতো তাহলে আমাদের জন্য আরো ভালো হইতো। এই যে এই পাশের যে পিচ্চি অ্যাঙ্গেলটা আছে, এই পিচ্চি অ্যাঙ্গেলটার ভ্যালু কি 0 হইছে? 0 হয় নাই, 0-র কাছাকাছি হইছে। আরো ছোট করতে পারলে জিনিসটা আরো ভালো হইতো। ঠিক আছে, বাট আমরা এইটারই ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0-র কাছাকাছি। ঠিক আছে, ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা 0-র কাছাকাছি। দেখেন, এইটাকে যদি ভাইয়া আমি সাপেক্ষ কোণ বলি, বলেন তো ভাইয়া, সাপেক্ষ কোণের সাথের বাহু সেটারে কি বলে? ভূমি বলে না? সাপেক্ষ কোণের সাথের বাহু সেটারে কি বলে? ভূমি। আর সাপেক্ষ কোণের বিপরীত বাহু সেটারে কি বলে? লম্ব। কথা ঠিক কিনা? আচ্ছা, এবার বলেন, যখন আপনি সাইন এক্স বসাইতেছেন, সাইন এক্স যখন বসাইতেছেন, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, এই পিচ্চি অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, সাইন এক্স যখন বসাইতেছেন তখন আপনি ডেফিনেটলি কি বসাবেন? লম্ব বাই অতিভুজ বসাবেন না? দেখেন তো ভাইয়া,
ত্রিকোণমিতিতে আমরা পড়ে আসছিলাম না যে ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, মনে আছে? যে কোনো বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, এটা শিখছিলাম হচ্ছে ওই যে 7.7 একেবারে ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের স্থিতিবিদ্যার মধ্যে যাও কাজে লাগবে। স্থিতিবিদ্যা যখন পড়াবো, স্থিতিবিদ্যা পড়াইতে যাও কিন্তু আমাদের সেম জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, তো এখন একটা জিনিস আমার একটু বলেন তো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা যত আমি ছোট করতে থাকবো, অ্যাঙ্গেল যত ছোট হইতে থাকবে লম্বের মান কি ততই ছোট হইতে থাকবে না? অ্যাঙ্গেল যত বড় হইতে থাকবে লম্বের মানও তত কি হইতে থাকবে? বড় হইতে থাকবে। এখন দেখেন, অ্যাঙ্গেলের মানটা যদি জিরোর কাছাকাছি হয়, অ্যাঙ্গেলের মান যদি জিরোর কাছাকাছি হয়, তাহলে লম্বের মানও কিসের কাছাকাছি হবে? জিরোর কাছাকাছি। লম্বের মান যদি জিরোর কাছাকাছি হয়, তাহলে জিরোর কাছাকাছি কোনো একটা সংখ্যাকে আপনি যাই দিয়া ভাগ করেন না কেন, 0 ডিভাইডেড বাই সামথিং, অ্যান্সারটা কি আসা উচিত? 0 আসা উচিত না? তাহলে 0 এর কাছাকাছি কোনো একটা সংখ্যাকে যখন আপনি ভাগ করতেছেন, অ্যান্সারটা কার কাছাকাছি আসবে? 0 এর কাছাকাছি আসবে। এক্সাক্ট 0 কিন্তু হবে না, এক্সাক্ট 0 হবে না, 0 এর কাছাকাছি হবে। কথা ঠিক কিনা? 0 এর কাছাকাছি হবে। এবার তাইলে আসেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, এই জায়গায় আমরা ভ্যালু বসাই। দেখেন, যখন x এর ভ্যালু 0 কাছাকাছি তখন কি লম্বের মানও 0 কাছাকাছি না? লম্বের মান যদি 0 কাছাকাছি হয়, তাহলে sin x এর ভ্যালুটা কার কাছাকাছি হবে? 0 কাছাকাছি। এখন তাইলে আমারে বলেন তো, sin x এর জায়গায় আমি বসাই দিতে পারি কিনা 0 এর কাছাকাছি? কারণ x এর মান যত ছোট হবে sin x এর মানও তত কি হইতে থাকবে? ছোট হইতে থাকবে। আর এখানে তো বইলেই দিছে যে x টেন্ডস টু কত? x টেন্ডস টু 0। তার মানে নিচেও কি বসবে? নিচেও বসবে হচ্ছে 0 এর কাছাকাছি, নিচেও বসবে 0 এর কাছাকাছি। তাহলে দেখেন তো, উপরেও 0 এর কাছাকাছি একটা নাম্বার আছে, নিচেও 0 এর কাছাকাছি একটা নাম্বার আছে। কাটাকাটি করে আমি 1 বসাইতে পারি কিনা? ঠিক আছে, 0/0 হইলে কিন্তু 1 লেখা যাইতো না, 0/0 হইলে 1 লেখা যাইতো না। 0 এর কাছাকাছি ধরেন যে 0.0001 বা 1 × 10⁻10, 1 × 10⁻10 নাম্বারটা কি যথেষ্ট ছোট না? নাম্বারটা যথেষ্ট পরিমাণে ছোট। তাহলে উপরে 0 এর কাছাকাছি, নিচেও 0 এর কাছাকাছি, এক্সাক্ট 0 কিন্তু নাই। কাটাকাটি করে কত বানায় ফেলাইতে পারবো? 1 বানায় ফেলাইতে পারবো। ঠিক আছে, বাদ বাকি জিনিসগুলো আসলে এমনিই আসছে, এই প্রমাণগুলো আপনাদের দরকার নেই, আপনারা জাস্ট এতটুকু জানেন। যদি কারো দেখতে খুবই মনে চায় যে ভাই প্রমাণ দেখবো, তাহলে সেই ক্ষেত্রে বইয়ের থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি সাজেস্ট করবো না, কারণ প্রমাণ কোনো জায়গায় আসেনি। ঠিক আছে, যেহেতু কোনো জায়গায় আসে না, আমার হচ্ছে সাজেশনে থাকবে না। আচ্ছা, হ্যাঁ, লিমিটের কাজ কি এক্সাক্ট ভ্যালুটা বলা? এক্সাক্ট ভ্যালু বলা না তো। ধর উপরে আছে 1 × 10⁻−10, ঠিক আছে, নিচে আছে 1 × 10⁻−9, ঠিক আছে। তো কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে তো 1 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, রেজাল্টটা তো আর এক্সাক্ট 1 আসবে না, 1 পয়েন্ট সামথিং বা 0.00 সামথিং, মানে 1 এর কাছাকাছি, কমও হইতে পারে বেশিও হইতে পারে, এক্সাক্ট 1 আসবে না। ঠিক আছে, এক্সাক্ট 1 আসবে না। লিমিটের কাজ তো আর এক্সাক্ট ভ্যালু বলা না, ওর কাজ হচ্ছে প্রেডিকশন করা, যে ভ্যালুটা কার কাছাকাছি, লিমিটিং ভ্যালু বাইর করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার একটু বলার আছে, সেটা হচ্ছে ভাইয়া সূত্রের চেহারাগুলা, মানে সূত্রের সাথে একটু কথা বলার চেষ্টা করেন। দেখেন, সূত্রের চেহারাগুলা কি সব জায়গায় এরকম না? আমি খালি প্রথমটা দিয়ে একটু ব্যাখ্যা করে দেই। দেখেন তো, সাইনের পরে যা থাকবে নিচেও ওই জিনিস থাকা লাগবে, ওইটারই হইতে হবে 0 কাছাকাছি। জিনিসটা এরকম কিনা? সাইনের পরে যা আছে, সাইনের পরে কত আছে বলেন? x, নিচেও কত আছে? x, ওইটার ভ্যালুই 0 এর কাছাকাছি কিনা। ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে বলেন একটু, যে সাইনের পরে যা থাকবে নিচেও তাই থাকবে, ওইটাই হইতে হবে শূন্যের কাছাকাছি। কয়টা কথা? 3টা কথা। সাইনের পরে যা থাকবে নিচেও ওইটাই থাকবে, ওইটাই হইতে হবে শূন্যের কাছাকাছি। সাইনের পরে যা থাকবে নিচেও ওইটাই থাকবে, ওইটাই হইতে হবে শূন্যের কাছাকাছি। এখানে যদি এরকম হইতো, সাইনের পরে ঘোড়ার ডিম আছে, ঠিক আছে, তাহলে নিচেও কি থাকা লাগতো? ঘোড়ার ডিম থাকা লাগতো। লিমিট ঘোড়ার ডিম টেন্ডস টু কত হইতো? 0। সাইনের পরে যা থাকবে নিচেও ওইটাই থাকা লাগবে, ওইটা টেন্ডস টু কত হইতে হবে? 0 হইতে হবে। কথা কি বুঝছি? ওকে, তাহলে এবার আসেন আমরা অঙ্ক করার জন্য রেডি। আসেন প্রথম অঙ্কটা করে ফেলাই। এই অঙ্কগুলোর পাশে আর রেফারেন্স লেখা নাই। লিমিট x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই x। সহজ কথা বলেন আমারে, যে সাইনের পরে কত আছে? 5x আছে। নিচেও তাইলে কি লাগবে ভাইয়া? 5x লাগবে। নিচে কি 5x আছে? নাই। তাহলে না থাকলে জোর করে নিয়ে আসে। ঠিক আছে, বেশি জোরাজোরিও করা যাবে না। দেখেন, যেই কাজটা করতেছি
যে সাইনের পরে ভাইয়া 5x আছে, তাহলে নিচেও একটা 5x লেখা ফেলাইলাম, একটা 5 গুণ করে কি আবার ব্যালেন্স করতে হবে না, নিয়েছিলে যা দিয়ে দাও তা, ঠিক আছে। আনছেন কত 5 নিয়ে আসছেন, ব্রেকআপের সময় আবার 5 ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে, যা নিছেন তা ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে। 5 দিয়ে ভাগ করছেন, 5 গুণ করে জিনিসটারে আবার ব্যালেন্স করে দিচ্ছেন, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন তো, আরেকটা কাজ আপনি করছেন, সেটা হচ্ছে ছিল x টেন্ডস টু 0, আপনি ওটারে কত লিখছেন 5x টেন্ডস টু 0। এইটা লিখলে কারো কোনো আপত্তি আছে? ধরেন যে x টেন্ডস টু 0 যেই কথা, আমি যদি বোথ সাইডে 5 গুণও করে লিখি, 5 এর সাথে x গুণ হবে, আর 0 এর সাথে 5 গুণ হইলে কত হয়ে যাবে, 0ই তো হয়ে যাবে। x টেন্ডস টু 0 হওয়া যেই কথা, 5x টেন্ডস টু 0 হওয়া একই কথা। কিন্তু এইটা লিখলে আমার সুবিধাটা কি হইছে দেখেন তো, সুবিধা যেটা হইছে ভাইয়া, এইটুকুতে তো সূত্র পড়ে যায়, তাই না? এইটুকু সূত্রে পড়ে অ্যান্সার কত হয়ে যাবে 1, এইটুকু সূত্রে পড়ে অ্যান্সার হয়ে যাবে 1, সাথে গুণ আকারে আছে হচ্ছে 5, তাহলে অ্যান্সার কত পাবো বলেন 5। তাও সমস্যা নাই, আমরা পরের অঙ্কগুলোতে হয়তো লিমিট চেঞ্জ করব না, x টেন্ডস টু 0 যেই কথা, 5x টেন্ডস টু 0 একই কথা, ঠিক আছে, একই কথা। তো আমরা পরের গুলাতে হয়তো লিমিট চেঞ্জ করব না, বাট প্রথম অঙ্ক ভদ্রতার খাতিরে একটু করলাম আর কি, ঠিক আছে। একটু প্রথম অঙ্কের ক্ষেত্রে তো একটু ভদ্রভাবে শুরু করতে হয়, ঠিক আছে। মানে রিলেশনশিপের শুরুতে যেই পরিমাণ ডেডিকেশন থাকে, আস্তে ধীরে যখন সময় যায় তখন তার ওই ডেডিকেশনটুকু থাকে, ঠিক আছে। সো ওই ডেডিকেশনটুকুই হচ্ছে আমরা একটু দেখাইলাম আর কি। আচ্ছা, এটার আসেন অঙ্কগুলার ক্ষেত্রে জেনারেল ফরম্যাটটা একটু লেখা ফেলাই। হ্যাঁ লেখেন, এইটার জেনারেল ফরম্যাটটা একটু লেখা ফেলাম। দেখেন, যখন এই ফরম্যাটে অঙ্কগুলা থাকবে, সাইন ট্যান দিয়ে যখন অঙ্ক থাকবে, লেখেন সাইন এবং ট্যান এর ক্ষেত্রে, সাইন এবং ট্যান এর ক্ষেত্রে অনলি সহগ ইজ রিয়েল, অনলি সহগ ইজ রিয়েল, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা। সাইন এবং ট্যান এর ক্ষেত্রে অনলি সহগ ইজ রিয়েল, ঠিক আছে। এইটা দিয়ে দেখবেন যে কত বড় বড় অঙ্ক ধুপধাপ আমরা সলভ করে ফেলাবো। মানে আরেকজনের করতে যদি 1 মিনিট লাগে, আপনার লাগবে 1 সেকেন্ড। হ্যাঁ, বাকি 59 সেকেন্ডে, বাকি 59 সেকেন্ডে অন্য অঙ্কের পিছনে দিবেন, ঠিক আছে। কমন সেন্স অনেক আনকমন হয়ে গেছে রে, কমন সেন্স এখন অনেক আনকমন। আচ্ছা, তাহলে দেখেন তো, এই যে ভাইয়া একটা কথা বললো, এই কথাটা ঠিক আছে কিনা, এই কথাটা ভ্যালিড কিনা, সেটাও তো একটু চেক করে দেখা লাগবে। দেখেন, এই অঙ্কের মধ্যে উপরের এক্স এর সহগ কত ছিল, 5 না? উপরের এক্স এর সহগ কত ছিল 5, নিচের এক্স এর সহগ কত ভাইয়া বলেন তো 1। অ্যানসারটা দেখেন তো 5/1 মানে 5 আসছে কিনা, কথা বুঝছি। অ্যানসারটা 5/1 তার মানে 5 আসছে কিনা, আসছে, ঠিক আছে। আচ্ছা, ওইরকম থাকলেও প্লাস মাইনাসের পরে কি আছে ওটা আমি কাউন্ট করবো না। সহগ মানে কি, গুণ আকারে কত আছে, ভ্যারিয়েবলের সাথে গুণ আকারে কত আছে সেটারে বলে হচ্ছে সহগ। জেনারেল ফরম্যাটের ক্ষেত্রে শুধুমাত্র সহগ নিয়ে কথা হইতেছে না, প্লাস মাইনাস হিসেবে কি আছে ওটার তো আর সহগ বলে না, ঠিক আছে। অ্যাঙ্গেলের মধ্যে বহুপদী জীবনেও দেখছেন, বাস্তব অ্যাঙ্গেলের মধ্যে তো হওয়া পসিবল না, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা আরো কিছু অঙ্ক করে ফেলাই। যেমন এই অঙ্কটা এটা মূল নিয়মে আমি করে দিতেছি, বাট এটার অঙ্কের অ্যান্সার 1 লাইনে দেখা বলে ফেলানো পসিবল, অঙ্কের অ্যান্সার 1 লাইনে দেখা বলে ফেলানো পসিবল। দেখেন তো, লিমিট এক্সটেন্ডস টু 0 আছে কিনা, আছে। অঙ্ক কার কার, সাইন আর ট্যান এর কিনা, অঙ্ক কার কার, সাইন আর ট্যান এর। উপরের এক্স এর সহগ কত a, নিচের এক্স এর সহগ হচ্ছে b, তাহলে অ্যান্সার হবে a/b, ঠিক আছে। এটা না করেও আমি পারি, ঠিক আছে, না করেও আমি পারি। কিন্তু রিটেনে আসলে তো আর এমনি বলে দিলে নাম্বার দিবে না, রিটেনে আসলে তো একটু করে দেখাইতে হবে। তাহলে আসেন আমরা একটু করে দেখাই। দেখেন, এই যে একটু আগে যেই কথা বললেন যে ভাই লিমিট চেঞ্জ না করলে হবে কিনা, এইবার আমরা লিমিট চেঞ্জ করতেছি না, লিমিট এক্সটেন্ডস টু 0 রাখা দেন, লিমিট এক্সটেন্ডস টু 0 রাখা দেন। বলেন তো ভাইয়া, উপরে কত আছে, উপরে tan ax আছে না? আপনি উপরে tan ax দেখা দেখেন, সূত্র আমাদের কি শিখাইছে, সূত্র শিখাইছে হচ্ছে tan এর পরে যা থাকবে নিচেও ওই জিনিস থাকা লাগবে, তাই না? তাহলে বলেন tan এর পরে কত ছিল ax, নিচেও তাইলে কত থাকা উচিত, ax থাকা উচিত না? ax লিখলাম। কথা হচ্ছে ভাইয়া, একটু আগে আমি আপনারে কি শিখাই আসছি, নিয়েছিলে যা দিয়ে দাও তা। তাহলে ax দিয়া যেহেতু ভাগ করছেন, ax দিয়া গুণ করে জিনিসটারে আবার কি করা লাগবে, ব্যালেন্স করা লাগবে। সিমিলারলি sin bx,
সাইন বিএক্স এর নিচে কি অবশ্যই একটা বিএক্স থাকা উচিত না? তাহলে বিএক্স দিয়ে আবার ভাগ করে দিছেন, বিএক্স দিয়ে গুণ করে দিয়ে জিনিসটারে আবার কি করবেন, ব্যালেন্স করে দিবেন। বিএক্স দিয়ে সাইনের নিচে ভাগ করছেন, তাহলে বিএক্স দিয়ে গুণ করে জিনিসটারে আবার কি করা লাগবে, ব্যালেন্স করা লাগবে। কোন আপত্তি আছে? আচ্ছা, তাহলে এবার বলেন উপরে নিচে কে কে কাটে? এই যে দেখেন এই এক্স কাটে, ঠিক আছে। tan ax ডিভাইডেড বাই ax এইটুকুর ভ্যালু কি ভাইয়া 1 হয়ে যাবে না? sin bx ডিভাইডেড বাই bx এইটুকুর ভ্যালুও কত হয়ে যাবে বলেন, সূত্রে পড়ে 1। তাহলে উপরে থাকবে 1 ইনটু a, নিচে থাকবে 1 ইনটু b। তাহলে 1 ইনটু a মানে কত? 1 ইনটু a মানে হচ্ছে a, 1 ইনটু b মানে হচ্ছে b। তাহলে অ্যান্সার হচ্ছে a বাই b। ঠিক আছে, রিটেনে আসলে এই দুইটা লাইন একটু করে দেখাই দিতে হবে। এমসিকিউ তে আসলে তো করে দেখানোর কোনো দরকারই নেই। এমসিকিউ তে আসলে এই জিনিস আমি এমনিই পারি, ডিরেক্ট খালি অপশন লাগাবো। ঠিক আছে, এমসিকিউ তে আসলে ডিরেক্ট খালি অপশন লাগাবো। পারবো না কি পারবো না? শিওর তো? ওকে, পরেরটাতে আসেন। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় পরীক্ষাতে আসছে দেখলাম এমসিকিউ তে। লিমিট x টেন্ডস টু 0 tan x স্কয়ার ডিভাইডেড বাই x। লিমিট x টেন্ডস টু 0 tan x স্কয়ার ডিভাইডেড বাই x। ঠিক আছে, আচ্ছা, জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন যে ভাই একটু আগে আপনাদের কি শিখায় আসছি, সাইন এবং ট্যান এর পরে যা থাকবে নিচেও কি ওটাই থাকা লাগবে না? ট্যান এর পরে এখানে কত আছে বলেন তো? এক্স স্কয়ার, তাহলে নিচেও অবশ্যই কি থাকা ফরজ? এক্স স্কয়ার থাকা ফরজ। এখন আমারে বলেন নিচে কি এক্স স্কয়ার আছে? নাই। তাহলে আপনি এক কাজ করেন, নিচে একটা এক্স দিয়ে গুণ করেন। একটা এক্স তো নিচে আগের থেকেই ছিল, আপনি নিচে একটা এক্স নিয়ে আসেন আর একটা এক্স গুণ করে জিনিসটারে ব্যালেন্স করে দেন। কথা বুঝি নেই? ট্যান এর পরে এক্স স্কয়ার লাগবে, নিচে আমি আগে এক্স স্কয়ার লিখছি, যেটা লাগবে সেটা আগে লেখা ফেলাইছি। এরপর দেখলাম ও আচ্ছা নিচে তো এক্স স্কয়ার ছিল না, নিচে যেহেতু এক্স স্কয়ার ছিল না তাহলে একটা এক্স গুণ করে জিনিসটারে কি করে দেওয়া লাগবে, ব্যালেন্স করে দেওয়া লাগবে। ঠিক আছে, এবার আমাকে বলেন তো ভাইয়া, যদি আমি লিমিট বসায় দেই, সূত্র অ্যাপ্লাই করে দেই, সূত্র অ্যাপ্লাই করলে দেখেন তো এইটুকুর ভ্যালু কত হয়ে যাবে? 1। এইটুকুর ভ্যালু হয়ে যাবে 1, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু x টেন্ডস টু কত ছিল? 0। x টেন্ডস টু 0 হইলে এই x এর জায়গায় আমি আবার 0 বসাই দিতে পারি কিনা? পারি। এই x এর জায়গায় আবার কত বসাই দেওয়া যাবে? 0 বসাই দেওয়া যাবে না, কারণ x টেন্ডস টু 0 বলা ছিল। এইটুকু জায়গা সূত্রে পড়ে 1 হয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সাথে তো আরো একটা x গুণাকারে রয়ে গেছে, এই x হচ্ছে সবচেয়ে বড় সাপ। ঠিক আছে, এই x এর কারণে পুরাটার অ্যান্সার কত হয়ে যাইতেছে বলেন? 0। ঠিক আছে, পুরাটার অ্যান্সার হয়ে যাইতেছে 0। ঠিক আছে, জীবনটাই 0 হয়ে গেছে, লাভ লস নাই, পুরো লাইফটাই লস একটা x এর কারণে। আচ্ছা, ম্যাথেরও মাল্টিপল ভ্যারিয়েবল থাকতে পারে, সো এটা নিয়ে ঝামেলা নাই। তাহলে এইটার জেনারেল ফরম্যাটটা একটু লেখা রাখেন, এইটারও অঙ্কের অ্যান্সার দেখেই বলে ফেলানো পসিবল ছিল। লেখেন, সাইন এবং ট্যান এর ক্ষেত্রে, সাইন এবং ট্যান এর ক্ষেত্রে কোণের মান বর্গ আকারে থাকলে, কার কুকি মেসেজ দিচ্ছে? কোণের মান বর্গ আকারে থাকলে অ্যান্সার হবে 0। ঠিক আছে, সাইন এবং ট্যান এর ক্ষেত্রে কোণের মান বর্গ আকারে থাকলে অ্যান্সার হবে 0। দেখেন তো ভাইয়া, সাইনের পরে অবশ্যই একটা অ্যাঙ্গেল বসাইতে হবে না? সাইনের পরে অবশ্যই কি বসাইতে হবে? একটা অ্যাঙ্গেল। ট্যানের পরে অবশ্যই কি বসাইতে হবে? অ্যাঙ্গেল না অ্যাঞ্জেল? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বসাইলে সেই অ্যাঙ্গেলটা যদি বর্গ আকারে থাকে, স্কয়ার আকারে যদি থাকে, তাহলে অ্যান্সার কত হবে? 0। ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা যদি বর্গ আকারে থাকে, এখানে দেখেন তো ট্যান এর পরে কি ছিল? এক্স স্কয়ার না? এক্স এর স্কয়ার করলেই তো এক্স স্কয়ার আসে, তাই না? নাকি অন্য কারো স্কয়ার করতে হয়? এক্স এর স্কয়ার করলে এক্স স্কয়ার আসে। সো ট্যান এর মান যদি বর্গ আকারে থাকে, সরি, কোণের মান যদি বর্গ আকারে থাকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, পারবো নাকি পারবো না? পারবো। ওকে, এক লাইনের কাজ। এবার আসেন পরেরটাতে চলে যায়। আচ্ছা, এই অঙ্কটা অনেক জায়গায় পরীক্ষায় আসছে, এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। আমি আপনাদের 1 মিনিট একটু টাইম দিতেছি, আপনারা পারলে 1 মিনিটেই পারবেন।
ঠিক আছে, এটা পারলে আসলে 1 মিনিটেই পারবেন, আমি 1 মিনিট একটু টাইম দিচ্ছি। হ্যাঁ, একটু চিন্তা করেন। এক্স এক্স কাইটে দিব। লিমিট এক্সটেন্ডস টু 0 দেওয়া আছে তো। ও মানে লিমিট এক্সিস্ট করে না, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা না, লিমিট এক্সিস্ট করে না, এটা অ্যান্সার না। অ্যান্সার আসবে হচ্ছে 2 আসবে অ্যান্সার। cos 2x এর ফর্মুলা, cos 2x এর ফর্মুলা ভাঙতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে চোখে দেখা যাইতেছে cos c plus cos d এর ফর্মুলা ভাঙতে পারেন। cos 2x 1 plus cos theta 1 plus cos 2 theta equal to 2 cos square theta। 1 plus cos 2 theta equal to 2 cos square theta। আপনাদের টাইমস আপ। দেখেন, আমার এক জুনিয়র ছিল, বুঝছেন, এই জুনিয়রে আমি হচ্ছে কোনো একদিন জিজ্ঞেস করছিলাম, ও হচ্ছে লতে পড়ে, ঠিক আছে, মানে লয়ার আর কি হবে, উড বি লয়ার। সো ওরে আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে তোরে কি শয়তানে লাড়ে চাড়ে? ও আমারে কয় যে না ভাই, আমি শয়তানের লাড়ে চাড়ি। ঠিক আছে, তো আপনাদেরও এরকম অঙ্ক পাওয়ার সাথে সাথে শয়তানের লাড়াচাড়া শুরু করে নাকি আপনারাই লাড়াচাড়া করেন আমি জানি না, যে সূত্র ফালাইতে হবে, সূত্র ফালাইতে হবে। সূত্র ফালানোর আগে জিনিসটা দেখেন ভালো মতো, জিনিসটা আগে একটু ভালো মতো অবজার্ভ করেন। দেখেন, এই যে এই ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটাতে আমরা যদি একটু মেকআপ করে লিখি জিনিসটারে, দেখেন তো, দেখেন একটু মেকআপ করে যদি লিখি তাহলে এমনি লেখা যাবে কিনা, এক্স এর নিচে সাইন এক্স কে লিখলাম, ঠিক আছে, আর cos x plus cos 2x ওটা ঠিকঠাক মতো রয়ে গেছে, cos x plus cos 2x এইটুকু ঠিকঠাক মতো রয়ে গেছে। এটা করলে তো কারো কোনো আপত্তি নাই, তাই না? এক্স এর নিচে সাইন এক্স লিখে দিলাম, cos x plus cos 2x ওটা যা ছিল আছে, ঠিক আছে। কারণ আমরা যে সূত্রগুলা শিখে আসছি, দেখেন সূত্রের মধ্যে কি cos এর কোনো অস্তিত্ব ছিল? এই যে ত্রিকোণমিতির যে সূত্রগুলা শিখছি, কই গেল? এই যে ত্রিকোণমিতির যে সূত্রগুলা শিখছি, এই সূত্রগুলোর মধ্যে শুধুমাত্র সাইন আর ট্যান এরই কিন্তু অস্তিত্ব আছে, ঠিক আছে। এই যে এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8টা ফর্মুলা লেখা আছে। 8টা ফর্মুলার মধ্যে কোন জায়গায় কি cos এর কোনো অস্তিত্ব আছে? cos এর কোনো অস্তিত্ব কোনো জায়গায় নাই। সব জায়গায় কার কার অস্তিত্ব পাওয়া যাইতেছে? খালি সাইন আর ট্যান এর। তাহলে এখন আমাকে একটা কথা বলেন ভাইয়া, এই যে এখানে আপনি x বাই সাইন এক্স লিখছেন, এই যে এখানে x বাই সাইন এক্স লিখছেন, এইটুকু জায়গা লিমিট অ্যাপ্লাই করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বাকি সব জায়গায় কি x এর ভ্যালু 0 বসায় দেওয়া যায় না? 1 তো গুণাকারে থাকা যেই কথা, না থাকা একই কথা, তাই না? যদি আমি বাকি জায়গাগুলোতে x এর ভ্যালু 0 বসাই দেই, তাহলে জিনিসটা দেখতে এরকম হয় কিনা, cos 0 plus cos 0। এখানে তো x এর জায়গায় ডিরেক্ট 0ই বসবে, তাই না? আর এখানে 2 into 0 করলে কত হবে? 0ই হবে। 2 into 0 করলে কি জিনিসপত্রের ভ্যালু চেঞ্জ হবে? 0ই তো আসবে। এবার বলেন cos 0 এর ভ্যালু কত? 1। cos 0 এর ভ্যালু হচ্ছে 1, 1 plus 1 করলে কত হবে? 2। ঠিক আছে, এক লাইনের অঙ্ক, জাস্ট এক লাইনের অঙ্ক। মানে আপনি খালি মাঝখানের লাইনটুকু লিখবেন, মাঝখানের লাইনটুকু চোখে দেখলেই বাকি অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এই তো এটাই ঝামেলা, মানে আপনি হচ্ছে মাথার মধ্যে দেখবেন যে খালি সূত্র কিলবিল করতেছে, এমনি নর্মাল সময় সূত্র ধরলে পারবেন না, কিন্তু অঙ্ক দেখলে মাথার মধ্যে সূত্র কিলবিল করতেছে যে ভাই এটা ফালাই, ওটা ফালাই, এই অ্যাপ্লাই করি, এই অ্যাপ্লাই করি, ঠিক আছে। আলটিমেটলি কিন্তু এখানে কোনোটাই লাগে না, জাস্ট নর্মাল জিনিসপত্র লাগছে। পারবো নাকি পারবো না? আচ্ছা, ওইটা পারলে এটা করে ফেলান। এটা দেখেন, এটা এতবার আসছে, এটা কি আর 5 স্টার আমার দিয়ে দেওয়া লাগবে? খাতার তো নিজের কলমের উপরে নিজেরই 5 স্টার করে দেওয়া উচিত। হ্যাঁ, এটা সূত্র না, এটা সূত্র লাগবে না, এটা এমনি প্র্যাকটিস প্রবলেম হিসেবে মনে রাখলেই হবে। আমরা এইটারও একটু জেনারেল ফরম্যাট দেখবো। জেনারেল ফরম্যাটের আসলে মানে তোর রিয়েল লাইফে অভাব থাকতে পারে, আমার কাছে অভাব নাই আর কি। না, আমি তো সামলাইতে পারতেছি, এখন আপনারা সামলাইতে পারতেছেন কিনা এটা হচ্ছে কথা। ঠিক আছে, এগুলা মাথায় রাখাটা কিন্তু আসলে একটু ডিফিকাল্ট, মানে এতগুলা জিনিসপত্র। আমি আজকে সকালের ব্যাচেও মনে হয় একটা কথা বলতেছিলাম যে মানে প্র্যাকটিস যতক্ষণ করা দরকার। আপনারা অনেক সময় আমার কাছে আইসা বলেন যে ভাই কি বলে ম্যাথের সূত্রগুলা মনে থাকতেছে না বা হচ্ছে ইয়া হইতেছে না। তো কথা হচ্ছে, আমি আজকে সকালের ব্যাচেই এই কথাটা বলতেছিলাম, এই এক্সাম্পলটা দিতেছিলাম যে
একদিনে 24 ঘন্টায়, যেমন আজকে সকাল থেকে 7টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে এখানে ক্লাস করাইছি, ঠিক আছে। এখানে 10টা পর্যন্ত ক্লাস নিয়ে এরপর আমি গেলাম হচ্ছে ভার্সিটিতে ক্লাস শেষ করে আমি আবার আসলাম হচ্ছে আপনাদের এখানে। এই যে 4:30 থেকে শুরু হয়েছে তা না একেবারে 9টা পর্যন্ত, ঠিক আছে। তার মানে বিকালে প্রায় 4.5 ঘন্টা আর সকালে আরো 3 ঘন্টা, তার মানে প্রায় 7.5 ঘন্টা আমার শুধুমাত্র এই ম্যাথের পিছনেই যাইতেছে একদিনে, ঠিক আছে। একদিনে এক এক ব্যাচে এক এক জিনিস পড়াইতেছি, সেটা আলাদা ইস্যু, কিন্তু একদিনে 7.5 ঘন্টা আমার খালি ম্যাথের পিছনেই যাইতেছে, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে আমি যদি রাউন্ড ফিগারে 8 ঘন্টা ধরে নিই, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, তার মানে 3 ভাগের 1 ভাগ আমি খালি এই জিনিসের পিছনেই দিতেছি। আমার তো এই জিনিস মনে থাকবে স্বাভাবিক। আপনি কি 8 ঘন্টা সময় দিয়ে দেখছেন? 8 ঘন্টা কেন, 2 ঘন্টা টাইম দিয়েও তো দেখেন না দিনের মধ্যে, ঠিক আছে। দিনে যদি 2 ঘন্টা টাইম না দিয়ে বলেন যে ভাই মনে থাকতেছে না, এইটার কি আসলে কোনো সলিউশন আছে? এটার তো কোনো সলিউশন নাই। আপনি নিজেই জানেন যে প্রবলেমটা কোথায়, সলিউশন কিন্তু আপনার কাছে, ঠিক আছে। আপনি ডাক্তারের কাছে আসলেন, আপনি হচ্ছে ব্যাচে আসতেছেন বা আপনি ক্লাসগুলো করতেছেন, ডাক্তারের কাছে আসলেন, ডাক্তার হচ্ছে ঔষধ লিখে দিবে। এই যে আমার পায়ের ব্যথা, ধর আমি গেছি হচ্ছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি ঔষধ খাইয়া দিবে? ঔষধ তো আর খাইয়া দিবে না, ডাক্তার ঔষধ লেখা দিবে, তাই না? ঔষধ খাওয়ার কাজ কার? খাওয়ার কাজ হচ্ছে আমার, ঠিক আছে। কারণ আমি যদি খামখেয়ালি করে ঔষধ না খাই, আমি ঔষধ আরে ধুর আছে আমি খাইলে খাইলাম, না খাইলে না খাইলাম, এরপর দোষ দিলাম ডাক্তারের যে এই ডাক্তারের কাছে গিয়া গোড়ার দিন কিচ্ছু লাভ হয় না, ঠিক আছে। তো এখন আপনি মনে করেন আমার কাছে পড়তেছেন, আমি আপনার সবকিছু গুছাই দিতেছি, পড়ার কথা কার? পড়ার কথা তো আপনার, তাই না? আপনি যদি এখন না বইটা বলেন যে ভাইয়ের কাছে পড়ে কোনো লাভ নাই, ঠিক আছে, তাহলে এটার তো আসলে কোনো সলিউশন নাই। এটার কোনো সলিউশন আছে? এটার ডেফিনেটলি কোনো সলিউশন নাই। আচ্ছা, যাই হোক, আসেন আমরা হচ্ছে এটাতে ব্যাক করি। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। এইটা দেখা কারো কি কোনো কিছু মনে পড়তেছে? একটু আগে আপনাদের যেই ফর্মুলা মাথায় আসতেছিল 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে কত? 2 cos স্কয়ার। 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা, তাই তো? তাহলে আসেন ফর্মুলা বসাই দিই। ফর্মুলাটা দেখতে এরকম ছিল, cos এর পরে যে অ্যাঙ্গেল বসবে ওখানে যায় সেই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, তাই না? ফর্মুলা দেখতে কিরকম ছিল? ফর্মুলা দেখতে ছিল হচ্ছে cos এর পরে যে অ্যাঙ্গেল বসবে ওখানে যায় অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? অর্ধেক, ঠিক আছে। তাহলে এইবার আমাকে একটু বল, cos এর পরে অ্যাঙ্গেল আছে হচ্ছে 7x, তাহলে 7x এর অর্ধেক করলে কত হবে? 7x বাই 2। তাহলে আমি যদি পরের লাইনে ফর্মুলা বসাই দেই, এই জিনিস বসানো যাবে কিনা? লিমিট x টেন্ডস টু 0, উপরে বসবে হচ্ছে 2 sin স্কয়ার 7x বাই 2 আর নিচে বসবে হচ্ছে 3x স্কয়ার, ঠিক আছে। নিচে যা ছিল তাই আছে, নিচে যা ছিল তাই আছে। কারো কোনো আপত্তি আছে? লিমিট বসানো কার উপরে ভাই বলেন তো? ভ্যারিয়েবল কি এখানে? x, ভ্যারিয়েবল হচ্ছে x। তাহলে এই যে 2/3 আছে, 2/3টা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট টার্ম লিমিটের বাইরে বের হয়ে চলে আসবে, কারণ এই জায়গায় তো আর লিমিট অ্যাপ্লাই করার কিছু নাই। 2/3 এই পুরাটাই তো একটা তরতাজা কনস্ট্যান্ট, তাই না? 2 নিজেও একটা কনস্ট্যান্ট, 3 নিজেও একটা কনস্ট্যান্ট, ভাগ করলে আলটিমেটলি কি থাকবে? কনস্ট্যান্টই থাকবে। কনস্ট্যান্টের উপরে ভ্যারিয়েবলের কি কোনো ইম্প্যাক্ট আছে? নাই। তাহলে কনস্ট্যান্টটারে বাইরে বের করে নিয়ে আসে, ঠিক আছে। কনস্ট্যান্ট বাইরে বের করে নিয়ে আসলাম। লিমিট x টেন্ডস টু 0, লিমিটের ভিতরে কি ছিল বলেন তো? sin স্কয়ার 7x বাই 2 ছিল না? আপনি জিনিসটারে একটু ঢং করে এমনে লেখেন, sin 7x বাই 2 ইনটু sin 7x বাই 2। দেখেন তো এটা লিখলে কেউ মাইন্ড করবেন কিনা? sin স্কয়ার ছিল, তাই না? sin স্কয়ার ছিল, সেটারে কি লিখলাম? sin 7x বাই 2 ইনটু sin 7x বাই 2। 3টাকে তো আমি বাইরে বের করে নিয়েই গেছিলাম। নিচে কত আছে বলেন? x স্কয়ার আছে না? নিচে আছে x স্কয়ার। সেই x স্কয়ারটাকে ঢং করে x ইনটু x লেখা যাবে কিনা? যাবে। এবার বলেন, প্রথম সাইনের পরে কত আছে? 7x বাই 2। নিচে কি 7x বাই 2 আছে? 7x বাই 2 না থাকুক, একটা x তো আছে। 7/2 দেন, নিচে জোর করে আগে একটা 7/2 দেন। 7/2 যদি আপনি দেন, তাহলে কি একটা 7/2 গুণ করে জিনিসটার আবার ব্যালেন্স করা লাগবে না? নিচে একটা 7/2 দিয়ে ভাগ করছি, মানে নিচে একটা 7/2 আনছি, তাহলে উপরেও একটা 7/2 গুণ করে জিনিসটারে কি করা লাগবে? ব্যালেন্স করা লাগবে। পরেরটার জন্য দেখেন তো সেম কথা কিনা? সাইনের পরে কত আছে? 7x/2। তাহলে নিচেও কত থাকা লাগবে? 7x/2 থাকা লাগবে। নিচে কি 7x/2 ছিল? ছিল না, x তো ছিল, তাই না? নিচে অন্তত একটা x ছিল, তাহলে একটা 7/2 এক্সট্রা আনছেন, নতুন করে আর একটা 7/2 গুণ করে জিনিসটারে কি করা লাগবে? ব্যালেন্স করা লাগবে। কথা কি ভাইয়া বুঝছি?
এবার বলেন তো যদি আমি এখানে লিমিট অ্যাপ্লাই করে দেই, যদি লিমিট অ্যাপ্লাই করে দেই এইটুকুর ভ্যালু কত হয়ে যাবে 1, এইটুকুর ভ্যালুও কত হয়ে যাবে 1। তাহলে আমার কাছে কি থাকবে, আমার কাছে একটা 2/3 থাকবে, একটা 7/2 থাকবে, আরো একটা 7/2 থাকবে। তাহলে সবকিছু কাটাকাটি করলে আমি অ্যান্সারটা 49/6 পাবো কিনা? ঠিক আছে, বলেন ভাইয়া। মাত্রই বক্স করছি 1 - cos 2 থিটা, এটার ফর্মুলা কি ছিল 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে, ত্রিকোণমিতি পুরাটা শেষ করছিলেন? করি নাই, এর জন্যই ঝামেলাটা হইতেছে। ফর্মুলা ছিল হচ্ছে এটা cos এর পরে যা থাকবে সেই অ্যাঙ্গেলটুকু এখানে সূত্রে পড়লে অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, cos এর পরে অ্যাঙ্গেল ছিল হচ্ছে 2 থিটা, সূত্রে পড়ার কারণে শুধুমাত্র কত হয়ে গেছে থিটা। cos এর পরে অ্যাঙ্গেল ছিল হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে 7x, তার কারণে সূত্রে পড়ে কত হয়ে গেছে 7x/2। বলেন হোল স্কয়ার করলে ভুল হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে, মানে অনেক সময় ব্যালেন্স করতে যায় ভুল করে ফেলান, এর জন্য আমি আর হোল স্কয়ারের রিস্কে যাই না। ঠিক আছে, অনেক সময় পোলাপানের বুঝাইতেও হচ্ছে আমার অসুবিধা হয়ে যায়, তো এর জন্য আমি গুণ করে লেখাটা প্রেফার করি আর কি। ঠিক আছে, আমি গুণ করে লেখাটা প্রেফার করি, আপনি যদি হোল স্কয়ার দিয়ে ব্যালেন্স করতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। বলেন এইটুকু বুঝছি কিনা? বুঝছি, শিওর তো? আচ্ছা, এইবার তাইলে আসেন এই অঙ্কটার একটু জেনারেল ফরম্যাটটা লেখা নেই তো, এই অঙ্কটার একটু জেনারেল ফরম্যাটটা লেখা নেই। এই অঙ্কটা বেসিক্যালি একটা মেকআপ করা অঙ্ক। দেখেন এইটার জেনারেল ফরম্যাট হবে হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 cos ax minus cos bx divided by cx স্কয়ার। দেখেন অঙ্কের ফরম্যাট থাকবে হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকবে হচ্ছে cos ax minus cos bx divided by cx স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই ফরম্যাটে যদি অঙ্ক থাকে তাইলে ভাইয়া অ্যান্সার হবে, এই ফরম্যাটে অঙ্ক থাকলে অ্যান্সার হবে হচ্ছে পরেরটা সহগের স্কয়ার মাইনাস আগেরটা সহগের স্কয়ার ডিভাইডেড বাই 2c। ঠিক আছে, এই ফরম্যাটে অঙ্ক থাকলে অ্যান্সার কি হবে, পরেরটা সহগের স্কয়ার মাইনাস আগেরটা সহগের স্কয়ার ডিভাইডেড বাই 2c। ঠিক আছে, এই ফরম্যাটে অঙ্ক থাকলে অ্যান্সার হবে হচ্ছে পরেরটা সহগের স্কয়ার মাইনাস আগেরটা সহগের স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু c। আচ্ছা, তাইলে এখন আমাকে একটু বলেন যে ভাই আমার এই অঙ্কটার চেহারা কি এই ফরম্যাটের সাথে মিলে? কিছু কিছু ক্ষেত্রে মিলে, কিছু কিছু ক্ষেত্রে মিলে। এই যে একটা মাইনাস থাকার কথা ছিল, একটা মাইনাস অঙ্কের মধ্যে আছে। cos সামথিং ইনটু x থাকার কথা, সেটাও অঙ্কের মধ্যে আছে। নিচে সামথিং ইনটু x স্কয়ার থাকার কথা, সেটাও অঙ্কের মধ্যে আছে, তাই না? সবকিছুই মিলে, খালি সামনে একটা কি রয়ে গেছে, 1 রয়ে গেছে। তাহলে আসেন তো ভাই আমরা এটার মেকআপটা সরাই। দেখেন তো মেকআপ সরায়া জিনিসটারে এমনে লেখা যায় কিনা, লিমিট x টেন্ডস টু 0 cos 0 ইনটু x মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। দেখেন তো আমি যদি 1 এর বদলে cos 0 লিখি, cos 0 এর ভ্যালু কত 1 না? cos 0 এর ভ্যালু হচ্ছে 1, cos 0 লেখা যেই কথা, 1 এর বদলে cos 0 লেখা যেই কথা, 0 ইনটু x লিখলেও তো কোনো সমস্যা নাই, তাই না? 0 ইনটু x করলেও তো জিনিসটা কত থাকতেছে, 0ই থাকতেছে। cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হচ্ছে 1। কথা ঠিক আছে? ওকে, তাহলে এবার বলেন অ্যানসার কি হওয়া উচিত? অ্যানসার হওয়া উচিত হচ্ছে পরেরটার স্কয়ার, পরেরটার স্কয়ার মাইনাস আগেরটার স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু c। দেখেন তো ভাইয়া যেখানে c থাকার কথা সেখানে কি 3 আছে না, তাই না? তাহলে দেখেন উপরে কত থাকে, উপরে কি 49 থাকে না? 49 7 এর স্কয়ার করলে কত হয় 49, আর নিচে কত থাকে, নিচে থাকে হচ্ছে 3 দুগুণে 6। দেখেন তো এক লাইনে আমার অ্যানসার 49/6 চলে আসে কিনা? ঠিক আছে, কোনো ব্যালেন্স করা লাগছে, কোনো কিছু করা লাগছে? আমি যদি এবার ডেটা চেঞ্জ করেও দেই তাইলেও পারবেন নাকি পারবেন না? পারবো করতে, ডেটা চেঞ্জ করে দিলেও পারা পসিবল, শিওর? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত গেল আমাদের। এর পরেরটাতে আসেন, পরেরটাতে আসেন, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x
ডিভাইডেড বাই এক্স। অ্যান্সার কত? হাফ অ্যান্সার। নিচে কিন্তু স্কোয়ার নাই, একটু সাবধানে। স্কোয়ার বানানো পসিবল, সেটা নিয়ে সমস্যা নেই। মানে 1/x মাইনাস cos x বাই এক্স ওই ফরম্যাটে নিয়ে কি আমার আসলে কোনো লাভ হবে? ওই ফরম্যাটে নিয়ে তো পুরাটাই অনির্ণয় আকারে চলে যাবে। অলরেডি অনির্ণয় আকারে আছে, ওই ফরম্যাটে যদি নেই তাও তো অনির্ণয় আকারেই থাকবে, কারণ 1/x মানে কত? 1/0 মাইনাস cos x বাই এক্স, তার মানে ওটাও তো 1/0, x এর জায়গায় 0 বসাই দিলে ওটাও তো 1/0 হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, যেই কাজটা করতে পারি, এই অঙ্কটা একটু পরেই বলবেন যে ভাই এটা তো করানো অঙ্কই ছিল, আমি মানে একটু চেষ্টা করলেই পারতাম। দেখেন, উপরে কি 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা পড়বে না? উপরে তো 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা পড়বে। 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা কি ছিল? 2 sin স্কয়ার থিটা, তাই না? 1 মাইনাস cos 2 থিটা, এটার ফর্মুলা কি ছিল? 2 sin স্কয়ার থিটা ছিল। 0 হবে অ্যান্সার। আচ্ছা, এখন দেখেন তো উপরের যেই 2টা আছে, এই 2টা তো ভাইয়া কনস্ট্যান্ট, 2টাকে বাইরে বের করে নিয়ে আসলাম। লিমিট x টেন্ডস টু 0। এই যে sin স্কয়ার x বাই 2 আছে, সেটাকে আপনি লিখতে পারেন কিনা ভাইয়া sin x বাই 2 ইনটু sin x বাই 2। sin স্কয়ার x বাই 2 সেটারে লিখলাম ঢং করে sin x বাই 2 ইনটু x বাই 2। ঠিক আছে? আচ্ছা, এখন আমারে বলেন sin এর পরে কত আছে? x বাই 2। নিচেও তাইলে একটা কি থাকা উচিত? x বাই 2 থাকা উচিত। তাহলে নিচে আগে একটা x বাই 2 লেখেন। ঠিক আছে? দেখেন নিচে কিন্তু অলরেডি একটা x ছিলই আগের থেকে, তাই না? অলরেডি নিচে একটা x ছিলই আগের থেকে। আপনি নিচে এক্সট্রা করে কি আনছেন? জাস্ট হাফ নিয়ে আসছেন। আপনি নিচে এক্সট্রা করে জাস্ট হাফ নিয়ে আসছেন। একটা x তো আগের থেকে অঙ্কের মধ্যে ছিল, তাই না? এক্সট্রা করে হাফ আনছি, তাইলে একটা হাফ গুণ করে জিনিসটারে ব্যালেন্স করবে। একটা হাফ গুণ করে জিনিসটারে ব্যালেন্স করবে। আচ্ছা, এই সাইনের নিচে কি কিছু আছে? নাই। সাইনের পরে কত আছে? x বাই 2। সাইনের পরে আছে হচ্ছে x বাই 2। নিচেও তাইলে কত এক্সপেক্ট করতেছি আমরা? নিচেও কি একটা x বাই 2 এক্সপেক্ট করতেছি, কিন্তু সেই x বাই 2 ছিল না। না থাকলেও কোনো প্যারা নাই, আপনি নিয়ে আসছেন। তাহলে আপনি যেহেতু x বাই 2 নিয়ে আসছেন, তাহলে একটা x বাই 2 গুণ করে জিনিসটারে আবার কি করা লাগবে? ব্যালেন্স করা লাগবে। কথা বুঝছি? নিচে কিন্তু একটা x ছিল, নিচে কিন্তু খালি একটা x ছিল, তার জন্য আমি আরেকটা x নিয়ে আসছি এক্সট্রা করে। ঠিক আছে? এবার তাইলে বলেন ভাইয়া, এইটুকু সূত্রে বসাই দিলে, মানে লিমিট অ্যাপ্লাই করে দিলে এইটুকুর ভ্যালু হয়ে যাবে 1, এইটুকুর ভ্যালুও হয়ে যাবে 1, তাই না? কিন্তু ঝামেলা হচ্ছে এই x এর জায়গায় কত বসবে? এই x এর জায়গায় তো বসবে হচ্ছে 0, তাই না? তো 0-র সাথে আপনি যাই গুণ করেন না কেন, 1 2 3 যাই গুণ করেন না কেন, রেজাল্ট কত হয়ে যাবে? 0। আচ্ছা, এটা কিভাবে হবে বলেন। হ্যাঁ, 1 স্কয়ার মাইনাস 0 স্কয়ার নিচে 2 ইনটু x টু দি পাওয়ার 0 ওই ফরম্যাটে রাখলে জিনিসটা তো আসলে আমরা শর্টকাট যেটা শিখাইছিলাম ওটা তো এমসিকিউ এর জন্য, তুই তো এই ফরম্যাটে হচ্ছে এমনিও করতে পারবি না, ওটা তো এমনিও এমসিকিউর জন্য আনলি, ওটা সমস্যা নাই, কিন্তু এই ফরম্যাটটা তো শেখানো হয়েছে শুধুমাত্র এমসিকিউ তে। ঠিক আছে? হ্যাঁ, এমসিকিউ তে করলে অ্যানসার এই যে এখানে এইটুকুর ভ্যালু যাই হোক না কেন, এই এক্স এর জায়গায় কত বসে যাবে? 0 বসে যাবে না? আচ্ছা, ওইখানে হচ্ছে এইখানে এক্স এর জায়গায় 0 বসাই দিলে sin 0/2, হ্যাঁ এটাও হবে, কোনো প্যারা নেই, এটাও হবে, হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে, আমরা সূত্র বসাইতে চাইছিলাম আর কি, ওটা ওই ফরম্যাটে করলেও হবে। আচ্ছা দেখেন, এইটুকু বুঝছি কিনা ভাইয়া? এইটুকু বুঝছি? তাহলে এবার একটু লেখা ফালান। কি লিখবেন? লেখেন cos এর ক্ষেত্রে জেনারেল ফরম্যাট আর কি, মানে শর্টকাট আর কি, এই অঙ্কটার অ্যান্সার, এই অঙ্ক যদি পরীক্ষায় আসে অঙ্কের চেহারা দেখেই বলে ফেলাবো অ্যান্সার 0। কেমনে লেখেন? cos এর ক্ষেত্রে নিচের x এর পাওয়ার 0 হলে অ্যান্সার, সরি নিচের x এর পাওয়ার 1 হলে অ্যান্সার 0। cos এর ক্ষেত্রে নিচের x এর পাওয়ার 1 হলে অ্যান্সার 0। 1 হলে
অ্যান্সার 0। কজ এর ক্ষেত্রে নিচের এক্স এর পাওয়ার 1 হলে অ্যান্সার 0। কজ এর ক্ষেত্রে নিচের এক্স এর পাওয়ার 1 হলে অ্যান্সার 0। এই যে দেখেন তো কজ অঙ্কটা কিসের? অঙ্কটা পুরাটাই কি কজের অঙ্ক না? অঙ্ক হচ্ছে কজের। নিচের এক্স এর পাওয়ার কত আছে? 1। তাহলে অ্যান্সার কত পাইছেন? কথা কি বুঝছি? পারবো করতে? ওকে, পরের একটা অঙ্ক আমি করে দিতেছি, তারপরেরটা আপনাদের করতে দিব। এই যে এটাও আমি করে দিতেছি, এরপরেরটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই টাইপের মধ্যে আমাদের অঙ্কটা সবচেয়ে বেশি আর কি। হ্যাঁ ছিল। ক্যালকুলাস বাদ দিলে আপনি ইঞ্জিনিয়ার হবেন কেমন? ক্যালকুলাস বাদ দিলে তো আসলে ইঞ্জিনিয়ার হওয়ার কোনো জায়গা নেই। একটা কোশ্চেন বলতে সিকিউতে একটা কোশ্চেন আসে, এমসিকিউতে অ্যাটলিস্ট 4-5টা এমসিকিউতে আসে। অ্যাডমিশনেও নরমালি দেখা যায় যে প্রায় 10 মার্কের কোশ্চেন তো হয়, অ্যাটলিস্ট 10 মার্কের কোশ্চেন হয়। হ্যাঁ, অ্যাটলিস্ট 10 মার্কের। এখন এখানে তো কথা আছে, অ্যাডমিশনে আপনার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পেপার মিলায় টোটাল হচ্ছে 200 মার্কের প্রশ্ন হইলো। ধর কথা 200 মার্কের প্রশ্ন হইলো, তার মানে 2 পেপার মিলে আমার কোশ্চেন আসবে 20টা। ঠিক আছে, 20টা কোশ্চেনে হচ্ছে আমার 200 মার্ক। শর্ট সিলেবাস হওয়ার পরে কিন্তু 200 মার্কের কোশ্চেন হয় না। শর্ট সিলেবাস মিলায়, শর্ট সিলেবাস হওয়ার পর থেকে এখন ম্যাথের কোশ্চেন আসে 14টা। ঠিক আছে, বুয়েটে ফিজিক্সের হচ্ছে 13টা, কেমিস্ট্রির 13টা, ম্যাথের হচ্ছে 14টা। ঠিক আছে, সো এই টোটাল 400 মার্কের পরীক্ষা হয়। 13 13 26 আর 14 হচ্ছে 40। ঠিক আছে, 10 মার্ক করে প্রত্যেকটাতে। সো টোটাল 400 মার্কের পরীক্ষা হয়। এখন কথা হচ্ছে যে যদি 14টা প্রশ্ন আমার আসতে হয়, শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছেই কয়টা? 7 6 6 12টা চ্যাপ্টার আছেই হচ্ছে 6টা 6টা 12টা। ফার্স্ট পেপারে 6টা, সেকেন্ড পেপারে 6টা। টোটাল যে 14টা প্রশ্ন হবে, এই 14টা প্রশ্ন তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় হবে। ঠিক আছে, তো 12টা চ্যাপ্টার থেকে 14টা প্রশ্ন যদি হয়, তো বুঝাই যাইতেছে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন রিপিট হবে। এখন ওই 2টা রিপিটেশন কোত্থেকে আসবে এটা তো কেউ জানে না। ঠিক আছে, মানে এভারেজে অন এভারেজ যেটা হয় যে 50%-এর আশেপাশে কাট মার্ক থাকে। ঠিক আছে, মানে আমি যদি জাস্ট একটা চান্স পাইতে চাই, মানে একটা সিট দখল করতে চাই যে আমি কোন সাবজেক্টে পড়তেছি এটা আমার কাছে ম্যাটার করে না, ইউআরপি হইলেও আমি পড়বো। ঠিক আছে, মানে আমার হচ্ছে বুয়েট দরকার। সো যদি এরকম হয়, ইউআরপি হোক, এমএমই হোক, তারপর হচ্ছে আইপি হোক, যেটাই হোক না কেন আমি পড়বো, এরকম হইলে মোটামুটি 50%-এর আশেপাশে হয়। ঠিক আছে, 50% হইলে মোটামুটি বলা যায় যে হয়তো ঢুকতে পারেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে ওই যে পুলসিরাত পার হওয়ার মতো আর কি। ঠিক আছে, মাঝখান দিয়ে পইরাও যাইতে পারেন অথবা হচ্ছে পার হয়েও যাইতে পারেন। ঠিক আছে, তো এটা আসলে বলা যায় না যে কি হইতেছে। ঠিক আছে, আচ্ছা, ভবিষ্যৎ বলতে ডেফিনেটলি আপনার কোনো একটা সাবজেক্ট এক্সিস্ট করতেছে। যেমন বাংলাদেশে আগে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ছিল হচ্ছে 113টা, এখন ইন্ডাস্ট্রি এক্সিস্ট করে 11টা। ঠিক আছে, তো আমরা কি হচ্ছে চাকরি বাকরি ছাড়া তো বইসা নাই, তাই না? প্রত্যেক বছর আমাদের ডিপার্টমেন্ট থেকে 60 জন করে বের হইতেছে। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে 60 জন করে বের হইলে মানে আমার মতো হয়তো 2-4 জন। ঠিক আছে, বা হচ্ছে বিসিএস দেয়, এরকম দেয় হয়তো 2-4 জন। ঠিক আছে, সব মিলে 2-4 জন, বাকি 50-55 জন তো চাকরি বাকরি করে বেড়াইতেছে, তাই না? সো আলটিমেটলি ফিউচার যদি না থাকতো, বা এরা তো আসলে না খায়া মরতেছে না বা কিছু করতেছে না, এরকম মতো না। ঠিক আছে, ভালো ভালো জায়গায় আছে, এক একজন এক এক জায়গায়। যে গত কয়েকদিন আগে একটা পোস্ট হচ্ছে অনেক ভাইরাল হয়েছে যে আমাদের ডিপার্টমেন্ট থেকে ইন্টেলে টোটাল 22 জন হচ্ছে রিসেন্টলি চাকরি পাইছে। ঠিক আছে, রিসেন্টলি মানে বিগত বছরগুলা থেকে। হ্যাঁ, ডিইউ থেকে। ঠিক আছে, এটা আপনারা যখন আরেকটু বড় হবেন তখন এই জিনিসটা বুঝবেন। আপনারা তো সিলিকন ভ্যালির নাম শুনছেন, সিলিকন ভ্যালির নাম শুনছেন না? ওই জায়গার নাম সিলিকন ভ্যালি কেন হয়েছে? ওখানে প্রচুর পরিমাণে সিলিকন পাওয়া যায়। আপনি যে এই যে মানে যা ইলেকট্রনিক ডিভাইস, আচ্ছা আমার একটা কথা বলেন তো, মাঝখান দিয়ে একটু পড়াই দেয় এই জিনিসটা। ইলেকট্রিক্যাল আর হচ্ছে ইলেকট্রনিক, দরকার হলে এই অঙ্ক আমরা পরের ক্লাসে করবো। ইলেকট্রিক্যাল আর হচ্ছে ইলেকট্রনিক, এই দুইটা জিনিসের পার্থক্য জানেন? ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক, আপনারা তো এই সাবজেক্টের নাম শুনছেন যে EEE, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কোথায়? একই জিনিস। আচ্ছা, একেবারে বেসিক পার্থক্য হচ্ছে, খুবই বেসিক পার্থক্য হচ্ছে এটা, যে যতগুলা ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে যাদের মধ্যে মাদারবোর্ড আছে, যেমন হচ্ছে আপনার ফোন যদি আপনি খোলেন, ঠিক আছে, ফোন ধরেন খুললেন, ফোন খুললে সেটার মধ্যে কি ছোট ছোট প্রসেসর, চিপ এগুলা পাবেন না?
ঠিক আছে। যতগুলোর মধ্যে মাদারবোর্ড আছে সেইগুলারে আমরা বলি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, মানে যাদেরকে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, বিভিন্ন ফাংশনালিটি দেয় আপনাকে। ক্যালকুলেটর যদি খোলেন দেখবেন যে ওর মধ্যে ডায়োড আছে, ট্রায়োড আছে। আপনাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের একেবারে লাস্ট চ্যাপ্টার সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, ওই চ্যাপ্টারে যায় আপনারা এই জিনিসটা পড়বেন, একেবারে ডিটেইলসে পড়বেন, ঠিক আছে। রনি ভাই পড়াইলে রনি ভাই পড়াবে, অথবা হচ্ছে মমিত ভাই পড়াইলে মমিত ভাই পড়াবে, যেই পড়াক না কেন, যার কাছে ফিজিক্স পড়েন সে পড়াবে এটা, ঠিক আছে। তো ইলেকট্রনিক মানে হচ্ছে যেটার মধ্যে কি আছে, মাদারবোর্ড আছে বা প্রসেসর আছে, এগুলারে বলে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। তাহলে ইলেকট্রিক্যাল ডিভাইস কারা? যাদের মধ্যে মাদারবোর্ড নাই, যাদের মধ্যে মাদারবোর্ড নাই, কোনো পাওয়ার আইসি নাই। এরকম কি আছে? ফ্যানের কথা চিন্তা করেন তো, আপনি যদি ফ্যান খোলেন, ফ্যানের মধ্যে ক্যাপাসিটর ছাড়া কি আর কোনো কিছু আছে? ক্যাপাসিটর আছে, একটা মোটর আছে, এটার মধ্যে কি কোনো মাদারবোর্ড বা আইসি, কোনো চিপ, কোনো প্রসেসর, কোনো কিছু দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নাই। ওরে খালি সুইচ দিলে অন হয়, সুইচ অফ করলে দিলে অফ হয়, ঠিক আছে। রেগুলেটর দিয়ে আপনি হচ্ছে ফ্যানের পাওয়ার কন্ট্রোল করতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এর চেয়ে বেশি কিছু কি আর ফ্যান দিয়ে করা যায়? না। তাহলে ফ্যান হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যেটা দিয়ে হচ্ছে কোনো কিছু করা যায় না, মানে কোনো কন্ট্রোল করা যায় না, কোনো মাদারবোর্ড নাই, সেগুলারে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। যেগুলোর মধ্যে মাদারবোর্ড আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে। এখন ইন্টেল আসলে কি নিয়ে কাজ করে? প্রসেসর নিয়ে কাজ করে না। প্রসেসর গুলা তৈরি করতে আমাদের সিলিকন বা জার্মেনিয়াম দিয়ে ডোপিং করা লাগে। মানে আমি আপনাদের খুবই সারফেস লেভেলের কথাবার্তা বলতেছি, শুনে আপনাদের কাছে অনেক মানে ইজি মনে হইতেছে, ব্যাপারগুলো আসলে এত ইজি না, ঠিক আছে। জিনিসটা খুবই সারফেস লেভেলের কথাবার্তা। তো নর্মালি যেটা হয়, এই যে আপনার প্রসেসর গুলা যখন আপনি তৈরি করবেন কন্ট্রোল করার জন্য, পাওয়ার আউটপুট কন্ট্রোল করার জন্য, সিলিকন, জার্মেনিয়াম এগুলা দিয়ে ডোপিং করা লাগে। ওরা যখন পিওর অবস্থায় থাকে, পিওর অবস্থায় থাকলে এরা এত ভালো পরিবাহী হিসেবে কাজ করে না, এদেরকে অর্ধ পরিবাহী বলে, ঠিক আছে। তো যখন পিওর অবস্থায় থাকে এদের নিয়ে আসলে কাজ করাটা পসিবল হয় না, এগুলা দিয়ে ডোপিং করা লাগে, ঠিক আছে। তো এই ডোপিং এর কাজটা বেসিক্যালি আমরা করি, ঠিক আছে। ডোপিং এর কাজটা বেসিক্যালি আমরা করি, যে এই প্রসেসর গুলা যখন তৈরি হবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলা কেমনে যাবে, কেমনে আসবে, এই কাজগুলা বেসিক্যালি আমাদের কাজ, ঠিক আছে। মানে ডোপিং এর কাছ থেকে শুরু করে হাবিজাবি, মানে এই জিনিসপত্রগুলোর কম্পাউন্ড কিরকম হবে, কম্পাউন্ড স্ট্রাকচার কিরকম হবে, কেমনে বানাবো, কোত্থেকে কোনটা সাপ্লাই নিব, কোনটা কতটুকু যাবে, এই কাজগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এগুলা কিন্তু ইলেকট্রিক্যালের কাজ না, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু এই ডোপিং করবে না, ডোপিং গুলা করবো হচ্ছে আমরা, ঠিক আছে। তো এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের ডিমান্ড অনেক বেশি তৈরি হইতেছে এখন। তারপর দেখবেন যে বুটেক্সের থেকে হচ্ছে পোলাপান প্রচুর পরিমাণে নাসায় যাইতেছে, ঠিক আছে। এটা কেন যাইতেছে? এটা কাইন্ড অফ ট্রু, সেটা ঠিক আছে, যে আপনি যখন মহাকাশে যাইতেছেন, অ্যাস্ট্রোনটরা যে স্পেস স্যুট ইউজ করবে সেটা ডেফিনেটলি আমাদের এই ফ্যাব্রিকের তৈরি না, ঠিক আছে। তো ওইটার প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করতে হয়, যে কোন ফ্যাব্রিক দিয়ে বানাইলে হচ্ছে এই জিনিসপত্রগুলো সাস্টেইন করবে বেশি। তারপর হচ্ছে আপনার যে স্পেস শিপ আছে, সেই স্পেস শিপের মধ্যে অনেক টাইপের কাপড় টাপড় বা ফ্যাব্রিক ইউজ করা লাগে। সো সেই ফ্যাব্রিক গুলা কোনটা ইউজ করবো, সো সবকিছুরই আপনার ডিমান্ড আছে। মানে আপনি কোন সাবজেক্টে পড়তেছেন সেটার উপরে ডিপেন্ড করে। নিজের প্যাশন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি একটা ভালো জায়গায় যাইতে পারবেন, যেই সাবজেক্টেই পড়েন না কেন ভালো জায়গায় যাইতে পারবেন, ঠিক আছে। বাট প্যাশন যদি ঠিকঠাক না থাকে, আপনারা পড়াইলো একটা, আপনি না পড়ে মানে ঘোরাঘুরি করে গায়ে হাওয়া বাতাস লাগায় ঘুরলেন, ঠিক আছে, তাইলে তো আর কোনো কিছু হইলো না, ঠিক আছে। অন্তত নিজের প্যাশন ফলো করা লাগবে, ঠিক আছে। ওকে, সো এই পর্যন্তই থাকলো আজকে। নেক্সট দিন তাহলে আমরা এটা দিয়ে শুরু করবো।